আজকে আমরা শুরু করছি আমাদের লেকচার বায়ো 3 এর উপরে। এই লেকচারের অংশের মধ্যে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কোষ রসায়ন, যেটি আগে কোষস্থ জৈব রসায়ন নামক একটি অধ্যায়ের অন্তর্ভুক্ত ছিল, এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করব অণুজীব সম্বন্ধে। অণুজীবের মধ্যে প্রধান যে তিনটি টপিককে আমরা প্রায়োরিটি লিস্টে রেখেছি তা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী, যা হচ্ছে প্লাজমোডিয়াম। প্রথমে আমরা শুরু করব কোষ রসায়ন দিয়ে। কোষ রসায়নের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব তার মধ্যে প্রথমে আছে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন, এবং সর্বশেষ আমরা আলোচনা করব এনজাইম নিয়ে। প্রথমে আলোচনা করা যাক কার্বোহাইড্রেট নিয়ে। কার্বোহাইড্রেটের আলোচনা শুরুতেই আমরা চিন্তা করব যে কার্বোহাইড্রেট আসলে কি। কার্বোহাইড্রেটকে যখন আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি তখন আমরা সি, এইচ এবং ও দিয়ে রিপ্রেজেন্ট করি, যার মানে আমরা বোঝাতে চাই যে কার্বোহাইড্রেটের বেসিক কম্পোনেন্ট তিনটি হচ্ছে। বেসিক কম্পোনেন্ট, আই রিপিট, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বোহাইড্রেটকে যখন আমরা ভাগ করব তখন এটাকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা সম্ভব। এক নাম্বার হচ্ছে গাঠনিক দিক থেকে, দুই নাম্বার বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে, তিন নাম্বার স্বাদের উপর ভিত্তি করে, এবং চার নাম্বার কার্যকরী মূলকের ভিন্নতার উপর ভিত্তি করে। গাঠনিকভাবে কার্বোহাইড্রেটকে ভাগ করা যেতে পারে মূলত তিন ভাগে। অনেকগুলো বইতেই এই তিনটা প্রকারভেদ নিয়ে অনেক বেশি এমফেসিস দেওয়া হয়েছে, অনেক বেশি আলোচনা করা হয়েছে। যদিও একটি মাত্র বইয়ের আলোচনায় হয়তো দেখা যায় যে গাঠনিকভাবে কার্বোহাইড্রেট চার প্রকার। তো আমরা যেটা অধিকাংশ বই ফলো করেছে এবং অধিকাংশ রাইটার সর্বজন বিদিত বলে মেনেছে, সেই তিনটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গাঠনিকভাবে কার্বোহাইড্রেটকে ভাগ করা যায় তিন ভাগে। প্রথমত মনোস্যাকারাইড, দ্বিতীয়ত অলিগোস্যাকারাইড এবং তৃতীয়ত পলিস্যাকারাইড। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস থ্রি? মনোস্যাকারাইড মানে হচ্ছে যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে বা ভেঙে ফেললে এর চেয়ে ক্ষুদ্রতর কার্বোহাইড্রেট অণুতে ফিরে যাওয়া সম্ভব না। অলিগোস্যাকারাইড মানে হচ্ছে কিছু মনোস্যাকারাইড। এই কিছু মানেটা কি সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। এবং পলিস্যাকারাইড মানে হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইডের একটি সমন্বিত রূপ। মনোস্যাকারাইডকে আমরা আবার ভাগ করি অনেকগুলো ভাগে: ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। এরকম ভাবে নামকরণগুলো হয়। নামকরণগুলোর মূল উৎস হচ্ছে কার্বনের সংখ্যা। কার্বনের সংখ্যা 3 ট্রায়োজ, 4 টেট্রোজ, 5 পেন্টোজ, 6 হেক্সোজ, 7 হেপ্টোজ। অলিগোস্যাকারাইড মানে কি? যদি 2 থেকে 10 পর্যন্ত মনোস্যাকারাইড একসাথে সংঘবদ্ধ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড। যদিও কোনো একটি বইয়ে অলিগোস্যাকারাইডের যে 2 নাম্বার সংখ্যাটি আছে সেটাকে আলাদা করে ফেলা হয়েছে। দুটো মনোস্যাকারাইডের সমন্বিত রূপকে ডাইস্যাকারাইড বলে আলাদা একটি ক্লাসিফিকেশন করা হয়েছে। 3 থেকে 10 পর্যন্ত অলিগোস্যাকারাইডের ডেফিনেশনের মধ্যে আনা হয়েছে। তবে আমরা ফলো করব 2 থেকে 10টি মনোস্যাকারাইডের সমন্বিত রূপই হচ্ছে অলিগোস্যাকারাইড, যেখানে আমরা পেতে পারি ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড এবং টেট্রাস্যাকারাইডের মতো কিছু বিশেষায়িত রূপ। পলিস্যাকারাইডের মধ্যে পড়ে মোর দেন 10। এখন আমরা আবার ব্যাক করি আমাদের পূর্ববর্তী অংশে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের সাধারণ সংকেতটা কি হবে? মনোস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে CH2O হোল N। এই N এর মর্মার্থ বা N এর সিগনিফিকেন্সটা কি? এই N হবে অবশ্যই 3 বা 3 এর উপরে। তাহলে আমাকে যদি বলা হয় ট্রায়োজের সংকেত কি, তাহলে CH2 হোল 3, টেট্রোজ CH2 হোল 4, পেন্টোজ CH2 হোল 5। কিন্তু এক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখা যায়। এই ব্যতিক্রমটি আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন পেন্টোজের একটি উদাহরণ হচ্ছে রাইবোজ এবং আরেকটি উদাহরণ হচ্ছে ডিঅক্সিরাইবোজ। নামের মধ্য থেকে আমরা কিন্তু অনেকগুলো ক্লু পেয়ে যাই। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। আমরা জানি 2 ধরনের নিউক্লিক অ্যাসিড আছে, একটি হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড আর একটি হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবং আমরা এটাও জানি যে নিউক্লিক অ্যাসিডের যে সাধারণ গঠন, সেই সাধারণ গঠনের মধ্যে প্রথমে পাওয়া যায় নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডকে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডকে ভাঙলে পাওয়া যায় নাইট্রোজেনাস বেস পেন্টোজ সুগার।
এই পেন্টোজ সুগারের মধ্যে দুই ধরনের পেন্টোজ সুগার আছে, একটি হচ্ছে রাইবোজ যেটি রাইবো নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়, একটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ যেটি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়। বাট হোয়াট উইল বি দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্টিং পয়েন্ট বিটুইন দিস টু? রাইবোজের সংকেত হচ্ছে CH2O হোল 5 অ্যাজ এ ডেফিনেশন, কারণ আমরা একটু আগে বলেছি যে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত CH2O হোল n, যেখানে n হবে 3 বা 3 এর উপরে, যেহেতু এটা পেন্টোজ তাহলে n ইজ ইকুয়াল টু 5, তাহলে রাইবোজের সংকেত হচ্ছে CH2O হোল 5। সেটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি C5H10O5। ডিঅক্সিরাইবোজও সাংগঠনিকভাবে যদি চিন্তা করা হয় সেটা পেন্টোজের আন্ডারে পড়ে, তাহলে ডিঅক্সিরাইবোজের সংকেত হওয়া উচিত ছিল CH2O হোল 5 ইজ ইকুয়াল টু C5H10O5, কিন্তু তা হচ্ছে না। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম এবং নামের মধ্যেই এই ক্লুটি দেয়া আছে, ডিঅক্সিরাইবোজ। ডি বলতে এখানে বোঝানো হচ্ছে ডিফিসিয়েন্ট, ডিফিসিয়েন্ট মানে হচ্ছে কম আছে, একটি অক্সিজেন মলিকুল কম আছে, সেক্ষেত্রে ডিঅক্সিরাইবোজের সংকেত C5H10O5 না, ডিঅক্সিরাইবোজের সংকেত হচ্ছে C5H10O4। তাহলে যদি কোনো এমসিকিউর স্টেটমেন্টে আসে যে সকল মনোস্যাকারাইডই CH2O হোল n এই সংকেত অনুসরণ করে, এই ফর্মুলার অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা ধরে নিব যে এটা আলটিমেটলি ট্রু স্টেটমেন্ট না, কারণ এখানে একটি ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ। মনোস্যাকারাইডের উদাহরণগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথমত মনে রাখবো আমরা ট্রায়োজ, ট্রায়োজের মধ্যে পড়ে গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এই নামগুলো আমরা কোথায় পড়েছি? আমরা যদি একটু কোরিলেট করি চ্যাপ্টারগুলোর কম্পোনেন্টগুলোকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা গ্লাইকোলাইসিস পড়েছিলাম, গ্লাইকোলাইসিসের মধ্যে ছিল গ্লুকোজ, গ্লুকোজ থেকে হয় গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে হয় ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এবং ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেরই এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। দ্বিতীয়ত আমরা পড়ব টেট্রোজ। টেট্রোজ আমাদের জন্য সিগনিফিকেন্ট না, অতটা সিগনিফিকেন্ট না। টেট্রোজের উদাহরণ হচ্ছে এরিথ্রোজ, এরিথ্রোলোজ। আমাদের জন্য যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুটো জিনিস, সেটি হচ্ছে পেন্টোজ এবং হেক্সোজ। পেন্টোজের উদাহরণ আমরা একটু আগে আলোচনা করে ফেলেছি, পেন্টোজের মধ্যে পড়ে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এবং আমরা জানি রাইবোজ হচ্ছে আরএনএ এর কম্পোনেন্ট, ডিঅক্সিরাইবোজ হচ্ছে ডিএনএ এর কম্পোনেন্ট। হেক্সোজের উদাহরণগুলো কি? হেক্সোজের মধ্যে পড়ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেলোবায়োজ এবং ম্যানোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে কিছু কিছু বেসিক কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গ্লুকোজ স্টার্টস উইথ জি এবং জি উইল গো ফর গ্রেপ সুগার। তাহলে যদি বলা হয় গ্রেপ সুগার বলতে কাকে বোঝানো হয়, কাকে রিপ্রেজেন্ট করা হয়, আঙ্গুরের শর্করা, তাহলে সেটি হচ্ছে গ্লুকোজ, এবং আমরা এটি মনে রাখতে পারবো খুব সহজে। সাথে ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা মনে রাখবো ফ্রুক্টোজ স্টার্টস উইথ দ্য লেটার এফ and F represent for fruit sugar। তাহলে ফলের শর্করা বলতে বোঝানো হবে ফ্রুক্টোজকে, স্পেসিফিক্যালি আঙ্গুরের শর্করা বলতে বোঝানো হবে গ্লুকোজকে। গ্লুকোজের এছাড়াও কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারটা আমরা মনে রাখতে পারি। একটি মেডিকেল কলেজের নাম যদি আমরা মনে রাখি, যেমন পিএমসি, পাবনা মেডিকেল কলেজ, গ্লুকোজের উদাহরণটা আমরা পিএমসি দিয়ে মনে রাখতে পারি। এমসি, পি রিপ্রেজেন্টস প্রিজার্ভেশন। কি প্রিজার্ভ করে গ্লুকোজ? গ্লুকোজ ফ্রুট প্রিজার্ভেশনের জন্য, ফল সংরক্ষণে ব্যবহার করা যেতে পারে। এম দিয়ে আমরা বোঝাচ্ছি মেডিসিন বা মেডিকেশন বা ঔষধ বা পথ্য, রোগীর পথ্য, রোগীর ঔষধ, রোগীর মেডিসিন পারপাসে গ্লুকোজ ব্যবহার করা যেতে পারে। সি দিয়ে দুটো জিনিস রিপ্রেজেন্ট করা হয়, একটি হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি তৈরিতে গ্লুকোজের একটি ভূমিকা আছে। আরেকটি সি দিয়ে বোঝানো হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেটের দুটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হচ্ছে এটা ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট, যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। আরেকটি হচ্ছে আমাদের যে কার্ডিয়াক ফাংশন আছে, সেই কার্ডিয়াক ফাংশনকে স্টেবল করার জন্য, কার্ডিয়াক ফাংশনকে ঠিক মতো রান করার জন্য ক্যালসিয়ামের দরকার আছে, কারণ আমরা জানি ক্যালসিয়াম প্রপার কন্ট্রাকশন অফ মাসেলে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি মনোস্যাকারাইডের মধ্যে হেক্সোজ, হেক্সোজের মধ্যে গ্লুকোজ, এবং গ্লুকোজের যে ব্যবহার বা গ্লুকোজের যে সিগনিফিকেন্স তা পিএমসি তে ফুটে উঠেছে। আমরা চলে যাচ্ছি অলিগোস্যাকারাইড অংশে। অলিগোস্যাকারাইডের সাধারণ সংকেতটা কি? অলিগোস্যাকারাইডের সাধারণ সংকেতটা, আমরা শুধু অলিগোস্যাকারাইডকে কখনোই সংজ্ঞায়িত করা হয় না। অলিগোস্যাকারাইডের মধ্যে আছে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইডের মধ্যে আছে ট্রাইস্যাকারাইড, এর মধ্যে আছে টেট্রাস্যাকারাইড। ডাইস্যাকারাইডের উদাহরণ কি? ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ, ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনোজ, টেট্রাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্কারবোডোজ। ডাইস্যাকারাইডের মধ্যে যে সুক্রোজ আছে সেই সুক্রোজটা আসলে কি কি ফর্মুলেশনে তৈরি হলো? সুক্রোজের গাঠনিক দিক যদি আমরা চিন্তা করি তাহলে সুক্রোজের গঠনে পাওয়া যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বিত রূপই হচ্ছে সুক্রোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটি হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোই রিডিউসিং সুগার, তার মানে এদের বিজারণ ক্ষমতা আছে, অর্থাৎ মুক্তভাবে অ্যালডিহাইড অথবা কিটোন মূলকের উপস্থিতি গ্লুকোজে এবং ফ্রুক্টোজে দেখা যায়, যেটি সুক্রোজে দেখা যায় না। সুক্রোজের ক্ষেত্রে দেখা যায় যে এখানে অ্যালডিহাইড এবং কিটোন মূলকটা মুক্ত অবস্থায় থাকে না, ফলে সুক্রোজ হয়ে যাচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অনুযায়ী নন রিডিউসিং সুগার। ঠিক এই পয়েন্ট থেকে আমি একটু ক্লাসিফিকেশনের দিকে সুইচ করব। আমরা প্রথমেই দেখেছিলাম যে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে রিডিউসিং সুগার, একটি হচ্ছে নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে হচ্ছে যার বিজারণ ক্ষমতা আছে, নন রিডিউসিং সুগার মানে যার বিজারণ ক্ষমতা নাই। রিডিউসিং সুগারের উদাহরণটা আমরা কিভাবে মনে রাখবো? সকল মনো ও অলিগোস্যাকারাইড। কিন্তু সমস্যা একটাই, অলিগোস্যাকারাইডের মধ্যে আমাদের ডাইস্যাকারাইড এবং সেই ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ অন্তর্ভুক্ত, ফলে অলিগোস্যাকারাইড লিখে আমরা সেখানে লিখে রাখবো এক্সেপ্ট সুক্রোজ। আর রিডিউসিং সুগারের উদাহরণ হচ্ছে সকল পলিস্যাকারাইড প্লাস সুক্রোজ। যেহেতু আমরা আমাদের ক্লাসিফিকেশনে একটু সুইচ করেছি, তো ক্লাসিফিকেশন অংশটা আমরা শেষ করে দিই। ক্লাসিফিকেশনের মধ্যে আরো দুটো ক্লাসিফিকেশন হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সুগার আর একটি হচ্ছে নন সুগার। সুগার আমরা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করছি। সুগারের দুটো বৈশিষ্ট্য তো আমরা জানি, একটি হচ্ছে এটি স্বাদে মিষ্টি এবং আরেকটি হচ্ছে এটি পানিতে দ্রবণীয়। তো সুগার এবং নন সুগারের মধ্যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা মিষ্টি স্বাদ দেয়, এটা মিষ্টি স্বাদ দেয় না, এটা পানিতে দ্রাব্যতা দেখায়, এটা পানিতে দ্রাব্যতা দেখায় না। চতুর্থ এবং সর্বশেষ ক্লাসিফিকেশন হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করা হয়, একটিকে বলা হয় এলডোজ সুগার। এলডোজ সুগার মানে হচ্ছে যে কার্বোহাইড্রেটের প্রধান কার্যকরী মূলক, একমাত্র কার্যকরী মূলকটি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। আরেকটি হচ্ছে কিটোজ সুগার, যেখানে অ্যালডিহাইড গ্রুপটি প্রমিনেন্ট না, অ্যালডিহাইড গ্রুপটি থাকে না, যেখানে কিটোন গ্রুপটি থাকে। ক্লাসিফিকেশনের ওভারভিউ হয়ে গেল। আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা আবার পিছিয়ে ফিরছি, পেছনের দিকে যাচ্ছি। আমাদের আলোচনায় ছিল মনোস্যাকারাইড, সেখানে আমরা ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে আমরা বলেছি ডাই, ট্রাই এবং টেট্রা। ডাইস্যাকারাইডের সাধারণ সংকেতটি হচ্ছে এরকম C12, H22, O11। এবং সর্বশেষ আমাদের আলোচনার টপিক হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের সাধারণ সংকেতটি হচ্ছে এরকম C6, H10, O5 হোল N। এই N এর মানে কি? আমরা দেখেছিলাম যখন মনোস্যাকারাইডের সাধারণ সংকেত আমরা বলেছিলাম, সেখানে বলেছি CH2 হোল N, N will represent the number 3 or above, 3 অথবা তার উপরের সংখ্যা। কিন্তু পলিস্যাকারাইডের মধ্যে যে N টি আছে, এই N হতে পারে 2 বা তার বেশি। 2 বা তার বেশি সংখ্যক N থাকলেই সেটাকে আমরা পলিস্যাকারাইডের সংকেত হিসেবে গণ্য করতে পারি। এবং পলিস্যাকারাইডের মধ্যে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা একটু খেয়াল করি। পলিস্যাকারাইডের উদাহরণ আছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। ওকে, স্টার্চের গঠনটা একটু ইম্পর্টেন্ট, এই জন্য স্টার্চের গঠন নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে স্টার্চের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটি হচ্ছে অ্যামাইলোজ এবং আরেকটি হচ্ছে অ্যামাইলোপেকটিন। যদি অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন সম্বন্ধে আমরা একটু ব্রিফলি জানি, তাহলে স্টার্চ সংক্রান্ত যে কোনো কোশ্চেনের উত্তর আমরা অ্যান্সার করতে পারবো। আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে অ্যামাইলোজ, আরেকটি হচ্ছে অ্যামাইলোপেকটিন। পার্থক্যের বিষয়গুলো কি হবে?
পার্সেন্টেজ, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ দিস টু? অ্যামাইলোজ স্টার্চের গঠনে আছে প্রায় 10 থেকে 20%, অ্যামাইলোপেকটিন হচ্ছে 80 থেকে 90%। 2 নম্বরে আমরা বলতে পারি গ্লুকোজের সংখ্যা। গ্লুকোজের সংখ্যা আছে প্রায় 200 থেকে 1000, এখানে আছে প্রায় 2000 থেকে 2 লাখ। এরপর আমরা আলোচনা করতে পারি যে গ্লুকোজ অণু যে সংযুক্ত আছে সেই অণুর সংযুক্তির জায়গাগুলো কি। অ্যামাইলোজের ক্ষেত্রে সেটা হচ্ছে আলফা 1,4, অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে হচ্ছে আলফা 1,4 এবং আলফা 1,6। তাহলে এই দুটো পয়েন্ট থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যদি বলা হয় অ্যামাইলোজের গ্লুকোজ অণু শৃঙ্খলটা কি সোজা হবে বা অশাখ হবে না শাখান্বিত হবে, তাহলে আমরা বলতে পারবো যে অ্যামাইলোজের ক্ষেত্রে সেটা হবে অশাখ বা সোজা, শাখান্বিত না, নন ব্রাঞ্চিং কনফিগারেশন। বাট অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে সেটা হচ্ছে শাখান্বিত থাকে, একটা ব্রাঞ্চিং কনফিগারেশন দেয়। এছাড়াও খুব ইম্পর্টেন্ট একটি পার্থক্য হচ্ছে দ্রাব্যতা। অ্যামাইলোজ পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যামাইলোপেকটিন পানিতে অদ্রবণীয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। যদি বলা হয় অ্যামাইলোজ পানিতে দ্রবণীয় কিনা, অ্যামাইলোপেকটিন পানিতে দ্রবণীয় কিনা, সেটি খুব সহজেই উত্তর দেওয়া যাচ্ছে অন্তত বোর্ডে লেখা অংশগুলো দেখে। কিন্তু যদি বলা হয় স্টার্চ কি পানিতে দ্রবণীয় কিনা, সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে? আমরা দেখতেই পাচ্ছি যে অ্যামাইলোপেকটিন হচ্ছে স্টার্চের একটি প্রাইম অংশ, প্রধান অংশ জুড়েই থাকে অ্যামাইলোপেকটিন, কিন্তু অ্যামাইলোজ থাকে খুব অল্প বা খুব নগণ্য সংখ্যক অংশ ধরে। সো অ্যামাইলোজের যে বৈশিষ্ট্য সেটা স্টার্চের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হবে না। যদি বলা হয় স্টার্চ কি পানিতে দ্রবণীয় না দ্রবণীয় না, তাহলে আমরা বলবো স্টার্চ পানিতে অদ্রবণীয়। এখান থেকে আমি একটু সুইচ করছি, সুইচের অংশটা হচ্ছে এরকম। যদি বলা হয় খুব মেজর কিছু নাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং সর্বশেষ স্টার্চ, এদের মধ্যে দ্রাব্যতার পার্থক্যটা কোথায়, তাহলে আমরা খুব ছোট্ট একটা ছক দিয়ে মনে রাখতে পারি। আমরা মনে রাখবো পানি, অন্য পাশে লিখলাম অ্যালকোহল, এই পাশে লিখে ফেললাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং স্টার্চ। আমরা যে দ্রবণীয় তার পাশে টিক মার্ক দেব। গ্লুকোজের ক্ষেত্রে ডাবল টিক্স, পানিতে এবং অ্যালকোহলে দ্রবণীয়। ফ্রুক্টোজের ডাবল টিক্স, বাট অ্যালকোহলের ক্ষেত্রে আমরা পাশে লিখে রাখবো উত্তপ্ত অবস্থায়। সুক্রোজের ক্ষেত্রে টিক মার্ক একটি কমে যাবে, পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে দ্রবণীয় না। স্টার্চের ক্ষেত্রে দুটোই ক্রস মার্ক। তাহলে খুব 4টা ইম্পর্টেন্ট মলিকুল, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং স্টার্চ, এদের পানি এবং অ্যালকোহলের দ্রাব্যতা ক্রমটা আমরা দেখে নিলাম। সর্বশেষ যে জিনিসটি দেখিয়ে আমরা কার্বোহাইড্রেট অংশটা শেষ করব, সেটা হচ্ছে গ্লুকোজ অণু শৃঙ্খলের সংযুক্তির জায়গা। আমরা 1 নম্বরে শুরু করব সুক্রোজ দিয়ে। সুক্রোজের মধ্যে আমরা কি আছে জানি, আমরা জানি গ্লুকোজ আছে এবং ফ্রুক্টোজ আছে। তাহলে আলফা গ্লুকোজের 1 নং কার্বন বিটা ফ্রুক্টোজের 2 নং কার্বনের সাথে সংযুক্ত হয়ে তৈরি হয় সুক্রোজ। 2 নম্বর আমরা পড়ব সেলোবায়োজ। সেলোবায়োজের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেলোবায়োজ বি এর উপরে একটা চাপ আছে, বি দিয়ে আমরা মনে রাখবো বিটা 1,4। 3 নম্বরে আমরা পড়বো সেলোবায়োজের পরে ম্যালটোজ। ম্যালটোজের ক্ষেত্রে আমরা মনে রাখবো যেহেতু সেলোবায়োজ বিটা 1,4, ম্যালটোজ হচ্ছে আলফা 1,4। এই 3টা যদি আমরা মনে রাখতে পারি তাহলে বাকি 3টাও আমরা মনে রাখতে পারবো। যেমন আমরা একটু আগে পড়ে এসেছি যে স্টার্চের মধ্যে আমরা পড়ে এসেছি অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। আমরা জানি যে অ্যামাইলোজ অশাখান্বিত, সো অ্যামাইলোজের ক্ষেত্রে আলফা 1,4, কিন্তু অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে সেটি হচ্ছে আলফা 1,4 এবং আলফা 1,6। তাহলে বাকি দুটো কি থাকলো, সেটা থাকলো সেলুলোজ এবং গ্লাইকোজেন। সেলোবায়োজ এই নামটা যদি আমরা মাথায় রাখি, তাহলে সেলোবায়োজ থেকে আমরা চিন্তা করব সেলুলোজ। তাহলে সেলুলোজের ক্ষেত্রেও যদি গ্লুকোজের যে অনুশৃঙ্খল আছে তাদের সংযুক্তির জায়গাটা খেয়াল করা হয়, তা দেখা যাবে যে সেলোবায়োজের সাথে মিলে যায়। সেলোবায়োজ বিটা 1,4, সেলুলোজ বিটা 1,4। আর মেলটোজের সাথে মিল রেখে আমরা মনে রাখবো গ্লাইকোজেন। গ্লাইকোজেনের অনুশৃঙ্খল আলফা 1,4। তাহলে খুব ইম্পর্টেন্ট যে 6টি নাম, সেই 6টি নামের শৃঙ্খল মনে রাখতে হবে: সুক্রোজ, স্টার্চ, সেলোবায়োজ, সেলুলোজ, মেলটোজ এবং গ্লাইকোজেন। এখন আমরা শুরু করব কার্বোহাইড্রেটের পরে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের জাতক প্রোটিন সংক্রান্ত আলোচনা। একটা অ্যামাইনো অ্যাসিডের নাম থেকে আমরা কি আইডিয়া পাই? এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে, এখানে একটা অ্যাসিড গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেতটি হচ্ছে এরকম:
একটি কার্বন অণু, তার পাশে অ্যামাইনো মূলক, অ্যাসিড মূলক, হাইড্রোজেন এবং আর। এই আর হচ্ছে ভেরিয়েবল। এই আর এর ভিন্নতার উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিডের নামকরণগুলো ভিন্নতা পেতে পারে। একটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে প্রোটিন তৈরিতে সাহায্য করে? দুটো অ্যামাইনো অ্যাসিড যখন কাছাকাছি আসে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যামাইনো মূলক এবং একটি কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এই দুটো মূলক থেকে যখন এক অণু পানি অপসারিত হয়, তখন অ্যামাইনো অ্যাসিড দুটোর মধ্যে একটা বন্ধন তৈরি হয়, যে বন্ধনটাকে আমরা এখানে বক্স আকারে দেখাচ্ছি। এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধন, ডাইপেপটাইড, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, এগুলো নিয়ে একটু মজার ব্যাপার আছে। সেই মজার দিকটা আমরা একটু আলোচনা করব। প্রথমত আমরা লিখে ফেলি ডাইপেপটাইড। হোয়াট ডাজ ইট মিন? ট্রাইপেপটাইড, অলিগোপেপটাইড, পলিপেপটাইড এবং প্রোটিন। আমরা এই পাঁচটিকে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যার সাথে সংযুক্ত করতে পারি কিনা সেটা একটু দেখব। ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, এগুলো আমরা আরেকটি অংশে আলোচনা করি এবং আরেকটি অংশে পড়ি, সেটি হচ্ছে মানবদেহের পরিপাক। পরিপাকের মধ্যে প্রোটিন খাবারের পরিপাকে আমরা সাধারণত দেখি যে একটি প্রোটিন, বড় একটি প্রোটিন মূলক, সেটি ক্রমান্বয়ে ভেঙে ভেঙে পলিপেপটাইড, ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড এবং সর্বশেষ অ্যামাইনো অ্যাসিড মূলকে বিভাজিত হয়। ডাইপেপটাইড মানে কি? যেখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা দুটি। ট্রাইপেপটাইড মানে যেখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা তিনটি। অলিগোপেপটাইড মানে যেখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 4 থেকে 10টি। একটু মনে করিয়ে দিতে চাই, অলিগো শব্দটি দিয়ে আরেকটি নাম আমরা একটু আগে পড়ে এসেছি, সেটি হচ্ছে অলিগোস্যাকারাইড। সেই অলিগোস্যাকারাইডে কিন্তু 4 থেকে 10টি ছিল না, ছিল 2 থেকে 10টি। ফ্যালাসি তৈরি করে, কেউ কেউ বলে 3 থেকে 10, কিন্তু আমরা মনে রাখবো অলিগোস্যাকারাইড 2 থেকে 10, আর অলিগোপেপটাইড 4 থেকে 10 অ্যামাইনো অ্যাসিড। পলিপেপটাইড more than 50 amino acid but less than 100 amino acid। তাহলে আমরা এখান থেকে আইডিয়া পেয়ে গেলাম যে প্রোটিন হচ্ছে more than or equal to 100 amino acid। এখানে মজার জায়গাটা কি? মজার জায়গাটা হচ্ছে ডাইপেপটাইড শব্দটা শুনে আমরা যদি ভেবে নেই যে এখানে পেপটাইড বন্ড আছে দুইটা, তাহলে কিন্তু আমরা এমসিকিউটা ভুল করব। কারণ পেপটাইড বন্ড যদি দুইটা থাকে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হয়ে যাবে 3। সো আমাদের মনে রাখতে হবে ডাই, ট্রাই, অলিগো, পলি, এগুলো দিয়ে পেপটাইড বন্ডের সংখ্যা নির্দেশ করে না। যদি বলা হয় কোথাও পেপটাইড বন্ধন আছে দুইটি, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? সেটি হয়ে যাবে 3টি। কিন্তু যদি বলা হয় ডাইপেপটাইড অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হয়ে যাবে 2টি। তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন, তাদের মধ্যে পেপটাইড বন্ধন, এই শব্দগুলোর মর্মার্থ জানলাম। এখন আমরা জানবো অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনটা কি। অ্যামাইনো অ্যাসিডকে বেশ কয়েকভাবে ক্লাসিফাই করা যায়। আমরা যদি সেগুলো সাজিয়ে লিখি, 1 নাম্বার হচ্ছে গাঠনিক। গাঠনিক দিক থেকে অ্যামাইনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এলিফেটিক, একটি হচ্ছে অ্যারোমেটিক এবং আরেকটি হচ্ছে হেটারোসাইক্লিক। এটি হচ্ছে গাঠনিক, গঠনের উপর ভিত্তি করে। 2 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে প্রোটিন তৈরির সক্ষমতার উপর ভিত্তি করে। আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড আসলে কাজটা কি, তার বায়োলজিক্যাল সিগনিফিকেন্সটা কি। অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে সহায়তা করে, কিন্তু যদি এমন হয় যে কিছু অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডকে ভাগ করি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। প্রায় সকল অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, বাট কিছু আছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নাম আমাদের এমসিকিউর জন্য জরুরি। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নামগুলো কি কি? অর্নিথিন, সাইট্রুলিন এবং হেমোসেরিন। তাহলে এই 3টি বাদে যতগুলো নামই আসুক পরীক্ষায়, আমরা ধরে নিব সেটি হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। সর্বশেষ প্রকারভেদ অ্যামাইনো অ্যাসিডের, সেটি হচ্ছে জীবদেহে প্রয়োজনীয়তা, জীবদেহে চাহিদার উপর ভিত্তি করে, এবং তা অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে আমরা 3 ভাগে ভাগ করি। জীবদেহে প্রয়োজনীয়তা, 1 নাম্বার হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, 2 নাম্বার হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং 3 নাম্বার হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো আমরা এখানে জানবো কি কি? আমরা মনে রাখবো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা, সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা। এই দুটো বাদে যা আসবে তার সবই হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি, সেমি এসেনশিয়াল হচ্ছে 2টি
এবং নন এসেনশিয়াল হচ্ছে বাদ বাকি। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখার জন্য আমরা একটি ছন্দ মনে রাখার চেষ্টা করব। ছন্দটি হচ্ছে এরকম: আইরিন ও তৃপ্তি মিরপুরে ভালো লাল লাল 3 পিস পেয়েছে। নিমোনিক্স আমাদের জন্য কখন জরুরি? মনে রাখার সূত্র। মনে রাখার সূত্র এমন যেন না হয় যেন তা আমাদের মনে রাখার প্রক্রিয়াটাকে বিলম্বিত করে। আইরিন তৃপ্তি মিরপুরে ভালো লাল লাল 3 পিস পেয়েছে, এটা কখনো কখনো আমাদের জন্য সুবিধাজনক মনে রাখার জন্য। আইরিন আইসোলিউসিন, তৃপ্তি তৃপ্তি যেন মনে রাখবো আইসোলিউসিন, তৃপ্তি হচ্ছে ট্রিপ্টোফ্যান। মিরপুর মিথিওনিন ভালো ভেলিন, লাল লাইসিন, লাল লিউসিন, 3 পিস থ্রিওনিন এবং পেয়েছে হচ্ছে ফিনাইল অ্যালানিন। তাহলে আমাদের নাম হয়ে গেল 8টা, 1 2 3 4 5 6 7 এবং 8। আমরা এখন যেটা মনে রাখবো সেটি হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম নিমোনিক্স দিয়ে মনে রাখার কিচ্ছু নাই। সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মাত্র 2টি এবং সেই 2টি হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডের গঠন জানলাম, পেপটাইড বন্ধন জানলাম, কিছু নামের মর্মার্থ জানলাম এবং অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন জানলাম। এখন আমরা চলে যাচ্ছি অ্যামাইনো অ্যাসিডের যে জাতক প্রোটিন, সেই প্রোটিনের আলোচনায়। প্রোটিনের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিনের আলোচনার শুরুতে আমরা কিছু কিছু নাম একটু আওড়ে নিতে পারি। প্রোটিন তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামালটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন যে তৈরি হবে যে কারখানার মধ্যে, সেই কারখানা হচ্ছে রাইবোজোম। প্রোটিন তৈরিতে মূল উদ্দীপক যিনি থাকবেন তারা হচ্ছেন প্রথমত ডিএনএ এবং সর্বশেষ আরএনএ। প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? একটু আগে আমরা বলেছি 100 বা তার বেশি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি হবে প্রোটিন। প্রোটিনকে আমরা ক্লাসিফাই করতে পারি কিভাবে? প্রোটিনের ক্লাসিফিকেশন হতে পারে 3 ভাবে। 1 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে গাঠনিকভাবে। গাঠনিকভাবে প্রোটিন হতে পারে 3 রকম। একটি হতে পারে সরল প্রোটিন, সিম্পল, যেখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডই থাকবে, অনলি অ্যামাইনো অ্যাসিড। 2 নম্বর হতে পারে যুগ্ম প্রোটিন, কনজুগেটেড ফর্ম, যেখানে অ্যামাইনো অ্যাসিডের সাথে সংযুক্ত থাকবে এক্স। এই এক্স যে কোনো কিছু হতে পারে, কি কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ হচ্ছে উদ্ভূত, ডেরাইভড, যা একটি বড় প্রোটিন ভেঙে গিয়ে অথবা তাপে জমাট বাঁধার জন্য তৈরি হয়। আমরা আমাদের আলোচনা শুরু করব সরল প্রোটিন দিয়ে। সরল প্রোটিনের মধ্যে আমরা দেখতে পাই সরল প্রোটিনের 7টি নাম আছে। আমরা নামগুলো যদি আওড়াই আমরা দেখব 7 ধরনের প্রোটিন, 7 ধরনের প্রোটিনের 7 ধরনের উৎসস্থল, 7 ধরনের প্রোটিনের 7 ধরনের ভৌত ধর্ম। কিন্তু আমরা যদি এই জিনিসগুলোকে একটু একুমুলেট করে নিই তাহলে আমাদের মনে রাখার জন্য সুবিধা হয়। সরল প্রোটিনের আলোচনাটা সহজ করার জন্য, সরল করার জন্য আমরা কি করতে পারি? আমরা একটু আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি। পিতে আমরা লিখে নিলাম প্রোলামিন, এই পিতে লিখে নিলাম প্রোটামিন, হিস্টোন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন এবং স্ক্লেরোপ্রোটিন। এভাবে সাজানো আমাদের একটা উদ্দেশ্য আছে, এদের দ্রাব্যতাটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসব। প্রোলামিন অ্যালকোহল প্লাস, তার মানে অ্যালকোহলের দ্রাব্যতা দেখায়। প্রোটামিন, হিস্টোন এবং অ্যালবুমিন, এই তিনটাকে যদি আমরা একসাথে নিয়ে আসি, এরা তিনজন একই রকম ভৌত ধর্ম দেখায়, প্রায় একই রকম। পানিতে দ্রবণীয়তা দেখায়, লবণে দ্রবণীয়তা দেখায়। এরপর আমরা চলে যাচ্ছি গ্লোবিউলিন, পানিতে দ্রবণীয়তা দেখায় না কিন্তু লবণে দেখায়। এরপর চলে যাচ্ছে গ্লুটেলিন, পানি দেখায় না, লবণে দেখায় না কিন্তু লঘু অ্যাসিড বা ক্ষারে দেখায়। এবং সর্বশেষ হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিনের ক্ষেত্রে আমরা মনে রাখবো অল নেগেটিভ, তার মানে সাধারণত কোনো কিছুতেই দ্রাব্যতা দেখায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 এবং 7 ধরনের সরল প্রোটিনের দ্রাব্যতাটাকে আমরা একটু কনসাইজ ওয়েতে নিয়ে আসলাম। এরপর যেটা আমরা করতে পারি আরেকটু সরল করার জন্য, সেটি হচ্ছে এদের উৎসস্থলকে আমরা একটু ব্রড হেডিংয়ে নিয়ে আসতে পারি। 1 নম্বরে আমরা মনে রাখতে পারি অ্যালবুমিন,
এবং গ্লোবিউলিন। এদের উৎসস্থল হচ্ছে রক্তরস এবং ডিম। 2 নম্বর হচ্ছে গ্লুটেলিন প্লাস প্রোলামিন। এর উৎসস্থল হচ্ছে খাদ্যশস্য। 3 নম্বর আমরা মনে রাখতে পারি প্রোটামিন প্লাস হিস্টোন। এরা থাকে খুব বেশি নিউক্লিক অ্যাসিডে। এবং সর্বশেষ হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিনের মধ্যে একটা হিন্টস দেওয়া আছে, স্কেলেটন। আমাদের এক্সোস্কেলেটনের মধ্যে পড়ে চুল, দাঁত এবং নখ। সো স্ক্লেরোপ্রোটিন পাওয়া যায় এক্সোস্কেলেটনে। তাহলে সরল প্রোটিনে আমরা মনে রাখবো সরল প্রোটিনগুলোর নাম, তাদের দ্রাব্যতার বিভিন্নতা এবং তাদের উৎসস্থলের বিভিন্নতা। এরপর আমরা চলে যাচ্ছি কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের আলোচনা আমরা একটু আগেই বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিডের সাথে এক্স যুক্ত থাকবে। সেই এক্স কি কি হতে পারে সেটা যদি আমরা একটু মনে রাখি, তাহলে কনজুগেটেড প্রোটিনের নামগুলো আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে না। এক্স হতে পারে লিপিড, এটা লিপিড মলিকুল সংযুক্ত থাকতে পারে। লিপিড যদি প্রোটিনের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন সংক্রান্ত একটা মজার কোশ্চেন হচ্ছে, লাইপোপ্রোটিন কি, কনজুগেটেড প্রোটিন না কনজুগেটেড লিপিড? লাইপোপ্রোটিনের ক্ষেত্রে উত্তর দুটিই হবে। লাইপোপ্রোটিন কনজুগেটেড লিপিড ইন এ সেন্স যে লিপিডের সাথে প্রোটিন সংযুক্ত, আবার লাইপোপ্রোটিন কনজুগেটেড প্রোটিন ইন এ সেন্স প্রোটিনের সাথে লিপিড সংযুক্ত। এক্স হতে পারে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট একটা নাম আমরা জানি গ্লাইকোজেন, তাহলে কি হতে পারে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। এক্স হতে পারে মেটাল, মেটালিক সাবস্টেন্স, মেটালোপ্রোটিন। এক্স হতে পারে ফসফেট গ্রুপ, ফসফোপ্রোটিন। এক্স হতে পারে ক্রোমাটিন সাবস্টেন্স, ক্রোমোপ্রোটিন। এক্স হতে পারে ফ্লেভিন মলিকুল, ফ্লেভোপ্রোটিন। এক্স হতে পারে আয়রন মলিকুল, আয়রন প্রোটোপোরফাইরিন, যেটা আমরা বলতে পারি প্রোটিন প্রোটোফাইরিন। লিপিড, কার্বোহাইড্রেট, মেটাল, ফসফেট, ক্রোমাটিন, ফ্লেভিন এবং আয়রন, এই কয় ধরনের কনজুগেটেড প্রোটিন সম্ভব। এবং সর্বশেষ প্রোটিন হচ্ছে ডেরাইভড প্রোটিন। ডেরাইভড প্রোটিনকে আমরা দুই ভাগে আলোচনা করতে পারি। একটি হচ্ছে প্রাইমারি, ভেঙে গিয়ে তৈরি হয়। আর এটা হচ্ছে সেকেন্ডারি, তাপে জমাট বেঁধে তৈরি হয়। তার মানে ভেঙে গেলে একটা বড় প্রোটিন মলিকুল থেকে আরেকটি ছোট প্রোটিন মলিকুল তৈরি হতে পারে। যদি অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 100-র বেশি থাকে তাহলে সেটা প্রোটিনই হবে এবং সেটা হবে ডেরাইভড প্রোটিন। কিন্তু যদি কোনো প্রোটিন ভেঙে যাওয়ার ফলে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাটা 100-র নিচে নেমে যায় তাহলে সেটা আর ডেরাইভড প্রোটিন হবে না, সেটা হয়ে যাবে পলিপেপটাইড। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর সেকেন্ডারি প্রোটিন হচ্ছে যদি একটা প্রোটিনকে তাপ দেওয়া হয়, তাপে যদি তার গাঠনিক যে বিভিন্নতাটা আছে, আমরা জানি একটা প্রোটিনের গঠনে থাকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি স্ট্রাকচার, সেইগুলো যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে, কোনো ধরনের অ্যাবনর্মালিটি ঘটে, তাহলে প্রোটিনের গঠনটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ডেরাইভড প্রোটিন। তাহলে প্রোটিনের এক ধরনের ক্লাসিফিকেশন আমরা শেষ করলাম। প্রোটিনের দ্বিতীয় ক্লাসিফিকেশনে চলে যাই। এই ক্লাসিফিকেশনটা আমাদের এমসিকিউর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কার্যকরী প্রকারভেদ। কার্যকরী প্রকারভেদের মধ্যে আমরা মনে রাখার চেষ্টা করব কি কি ধরনের প্রোটিন আছে। যেমন আমরা শুরু করব প্রথমে গাঠনিক প্রোটিন, সঞ্চয়কারী প্রোটিন, পরিবহনকারী প্রোটিন, নিয়ন্ত্রক প্রোটিন, প্রতিরক্ষামূলক প্রোটিন। প্রোটিন হতে পারে সংকোচনকারী, প্রোটিন হতে পারে তঞ্চনকারী। প্রোটিনের ভূমিকা থাকতে পারে ঘুম আনয়নে, প্রোটিনের ভূমিকা থাকতে পারে ব্যথার ক্ষেত্রে, প্রোটিনের ভূমিকা থাকতে পারে ক্যান্সার এবং ভাইরাসের চিকিৎসায়। তাহলে এই কয় ধরনের প্রোটিন তো হতেই পারে কাজের উপর ভিত্তি করে। গাঠনিক প্রোটিনের উদাহরণ আমরা মনে রাখবো ক্যারাটিন, সঞ্চয়কারী প্রোটিন মায়োগ্লোবিন, পরিবহনকারী প্রোটিন হিমোগ্লোবিন, নিয়ন্ত্রক প্রোটিন মনে রাখতে পারি ইনসুলিন। আমরা জানি যে ইনসুলিন একটি হরমোন, সেই হরমোনটা নিঃসৃত হয় অগ্নাশয়ের বিটা সেল থেকে, ইনসুলিন গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিরক্ষামূলক প্রোটিন হতে পারে অ্যান্টিবডি। অ্যান্টিবডি মূলত হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। আমরা জানি গ্লোবিউলিন একটা সরল প্রোটিন, সেই সরল প্রোটিনের মধ্যে যদি ইমিউনিটি দেওয়ার মতো সক্ষমতা থাকে তাহলে আমরা সেটাকে বলি ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিবডি হচ্ছে একটা ইমিউনোগ্লোবিউলিন। সংকোচনকারী প্রোটিন আমরা জানি পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে,
অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিনগুলো। তঞ্চনকারী প্রোটিন আমরা পড়েছি রক্ত অধ্যায়ে, সেখানে আমরা পড়েছি যে দুটো প্রোটিন আছে যারা রক্ত তঞ্চনে সহায়তা করে এবং তাদের নাম হচ্ছে ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। ঘুম আনয়নে নতুন একটা প্রোটিন এস ফ্যাক্টর। ব্যথার ক্ষেত্রে এন্ডোরফিন। আমরা কিন্তু জানি যে ব্যথা নিরাময়ে আমরা কিছু ওষুধ ব্যবহার করি, যেমন মরফিন, প্যাথিডিন। সেই মরফিনের সাথে কিন্তু নামের মিল আছে এন্ডোরফিন, এটা ব্যথা কমাতে সহায়তা করে। ক্যান্সার এবং ভাইরাসের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে ইন্টারফেরন। তাহলে এই যে নামগুলো আমরা লিখলাম, এই নামগুলোর প্রত্যেকটি হতে পারে একটি এমসিকিউ কোশ্চেন। কার্যকরী প্রকারভেদ শেষ। সর্বশেষ প্রোটিনের প্রকারভেদ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি দু ধরনের, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল, মাঝখানে আছে সেমি এসেনশিয়াল। যদি সকল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, আর যদি সবগুলো না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিনের উৎস কি? প্রাণী। প্রাণীদের থেকে, প্রাণী দেহ থেকে যেই যেই উপায়ে আমরা প্রোটিন পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। আর সেকেন্ড ক্লাস প্রোটিন হচ্ছে উদ্ভিদ অরিজিন, প্ল্যান্ট অরিজিন। তাহলে প্রোটিনের ক্লাসিফিকেশনে আমরা পড়লাম তিন ভাবে হতে পারে। গাঠনিকভাবে এলিফ্যাটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক, যেটা অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন ছিল বেসিক্যালি। প্রোটিন হতে পারে যেভাবে, সেটা হচ্ছে সরল, যুগ্ম এবং উদ্ভূত, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কার্যকারিতার ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রোটিন হতে পারে। তিন নম্বর হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে কতটুকু তার উপর ভিত্তি করে হতে পারে দুই ধরনের, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন। আমরা এখন শুরু করব লিপিডের আলোচনা। লিপিডের ক্লাসিফিকেশনটা অনেক বেশি সহজ। লিপিডকে প্রধানত ভাগ করা যায় তিন ভাবে। একটা হচ্ছে সরল লিপিড, যুগ্ম লিপিড এবং আরেকটা হচ্ছে উদ্ভূত লিপিড। সরল লিপিডের মধ্যে আমরা সাধারণত একটা শব্দ শুনি খুব বেশি, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, যেটাকে টিজি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমরা মনে রাখবো টিজি নামটা মিসনোমার, ভুল নামকরণ। টিজির বর্তমান নামকরণ হচ্ছে টিএজি। টিএজি রিপ্রেজেন্ট করে ট্রাই অ্যাসাইল গ্লিসারল। এই অ্যাসাইল মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তো ট্রাই অ্যাসাইল তার মানে তিনটি ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে যদি সংযুক্ত থাকে গ্লিসারল তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল। এই যে ফ্যাটি অ্যাসিড আছে, সেই ফ্যাটি অ্যাসিড আবার হতে পারে দুই ধরনের। একটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আরেকটি হতে পারে আনস্যাচুরেটেড বা নন স্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে যে সরল লিপিড গঠিত হয় এবং যেটি কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় বিরাজমান সেটি হচ্ছে চর্বি, এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে যে সরল লিপিড তৈরি হয় যেটি কক্ষ তাপমাত্রায় থাকে তরল অবস্থায় সেটি হচ্ছে তেল। আমাদের এখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম এমসিকিউর জন্য মনে রাখা জরুরি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নামগুলো মনে রাখার চেষ্টা করবো। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম মনে রাখার জন্য নিমোনিক্সটি হচ্ছে এরকম: মাই লর্ড লিসাক এসটিডিডি পার্সন, মাইরিস্টিক অ্যাসিড, লরিক অ্যাসিড, লিনোসেরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এবং পাঠান পামিটিক অ্যাসিড। তাহলে সরল লিপিডের আলোচনাটা মোটামুটি আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা চলে যাচ্ছি কনজুগেটেড লিপিডের আলোচনায়। কনজুগেটেড লিপিড ইজ নাথিং বাট এ কম্বিনেশন অফ সিম্পল লিপিড অ্যান্ড এক্স। অ্যান্ড হোয়াট উইল দিস এক্স রিপ্রেজেন্ট? এক্স কি কি ধরনের হতে পারে? এক্স হতে পারে প্রোটিন, তখন নামটি হয়ে যাবে লাইপোপ্রোটিন। এক্স হতে পারে ফসফেট, হতে পারে ফসফোলিপিড। এক্স হতে পারে সালফেট, হতে পারে সালফোলিপিড। কনজুগেটেড লিপিড কনজুগেটেড প্রোটিনের মতো অনেক বেশি ভেরিয়েশন দেখায় না। কনজুগেটেড লিপিডের পরিমাণ কনজুগেটেড প্রোটিনের তুলনায় অনেক কম। ডেরাইভড লিপিড ক্লিনিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেরাইভড লিপিডের আলোচনায় আমরা দেখতে পাই সেখানে কি কি পড়ে। ডেরাইভড লিপিডের আলোচনায় প্রথমেই পড়ে স্টেরয়েড। স্টেরয়েড নামটা আমরা অনেক ক্ষেত্রে শুনেছি। অ্যাথলেটসরা স্টেরয়েড ব্যবহার করেন শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য। স্টেরয়েড অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। স্টেরয়েডের বহুবিধ ফাংশনের মধ্যে অনেকগুলো আছে। এর মধ্যে আমরা সাথে যেটা মনে রাখতে পারি, স্টেরয়েড গাঠনিকভাবে কিছু হরমোন তৈরিতে সহায়তা করে, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, যেগুলো আমরা জানি যে সেক্স হরমোন। সেক্স হরমোন তৈরিতে স্টেরয়েডের ভূমিকা আছে। এছাড়াও স্টেরয়েডের মধ্যে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন তার নাম হয়ে যায় এস্টেরল। যেই এস্টেরল হতে পারে কয়েক ধরনের, যেমন কোলেস্টেরল, সিগমাস্টেরল। কোলেস্টেরলের কথা আমরা অনেক শুনেছি। কোলেস্টেরলের উপকারী এবং অপকারী দুটো দিকই আছে।
কোলেস্টেরল একটা সেল মেমব্রেনের গাঠনিক দিক তৈরিতেও সহায়তা করে। আবার কোলেস্টেরল আমাদের জন্য হৃদপিণ্ডের যে বিভিন্ন ধরনের ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো বাড়াতেও অনেক সময় সহায়তা করে। কোলেস্টেরল দুই ধরনের হয়, একটি হচ্ছে এইচডিএল, একটি হচ্ছে এলডিএল। এইচডিএল রিপ্রেজেন্ট করে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল রিপ্রেজেন্ট করে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। যার মেন্টালিটি লো, যার মানসিকতাই নিচু, সে কখনোই ভালো হতে পারে না। যদি এই জিনিসটা আমরা মাথায় রাখি তাহলে আমরা মনে রাখবো এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল এবং এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল। তাহলে স্টেরয়েড থেকে আমাদের আর কি জানতে হবে? স্টেরয়েডে আমাদের জানতে হবে যে স্টেরয়েডে আইসোপ্রিনয়েড একক থাকে এবং সেই আইসোপ্রিনয়েড এককে কার্বনের সংখ্যা হচ্ছে 27 থেকে 29টি। স্টেরয়েড ছাড়াও আরও যে ডেরাইভড লিপিডগুলো আছে তার মধ্যে আছে টার্পিনস। টার্পিনসে কার্বনের নাম্বারটা ইম্পর্টেন্ট, 10 থেকে 40 পর্যন্ত কার্বন একক থাকে। এবং সর্বশেষ আমরা যেটা মনে রাখবো সেটি হচ্ছে রাবার। রাবারের ক্ষেত্রে কার্বন নয়, আমরা মনে রাখবো আইসোপ্রিনয়েড এককের সংখ্যা, তা হচ্ছে 3000 থেকে 6000 পর্যন্ত হতে পারে। তাহলে লিপিডের আলোচনা আমরা দেখলাম। লিপিডের ক্লাসিফিকেশনটা খুব সহজ, সরল লিপিড, যুগ্ম লিপিড এবং উদ্ভূত লিপিড। সরল লিপিড অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ভূত লিপিড। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ অংশ কোষ রসায়নের, যেটি হচ্ছে এনজাইম। এনজাইম মানে কি? এনজাইম এর প্রধান এবং একটিমাত্র বৈশিষ্ট্যের কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হচ্ছে এনজাইম একটা প্রোটিন, এমন একটা প্রোটিন যা রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে। এখন আমরা জানি যে একটা শব্দ আছে যেটি হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি করতে পারে? রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারে অথবা হ্রাস করতে পারে। কিন্তু এনজাইম হচ্ছে একটা পজিটিভ ক্যাটালিস্ট, অলওয়েজ পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে এনজাইমের ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা একটা প্রোটিন, আমরা মনে রাখবো এটা একটা পজিটিভ ক্যাটালিস্ট। সাথে 3 নাম্বার যদি আমাদের মনে রাখতে বলা হয় এনজাইম সংক্রান্ত, সেটি হচ্ছে এটি জীবদেহের ভেতরেই কাজ করবে। এটা একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা জীবদেহের ভেতরেই কাজ করে, বাইরে না। যে এনজাইমগুলো শরীরের ভেতরে তৈরি হবে সেই এনজাইমগুলো শরীরের ভেতরে কাজ করবে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। এনজাইমের গঠনটা যদি আমরা একটু সরলীকৃত করতে চাই তাহলে আমরা দেখব এনজাইমের গঠনে দুটো অংশ পাওয়া যেতে পারে। একটি হচ্ছে প্রোটিন অংশ, একটি হচ্ছে নন প্রোটিন অংশ। কেন বললাম পাওয়া যেতে পারে? শুধুমাত্র প্রোটিন দিয়েও এনজাইম গঠন সম্ভব, সেটাকে আমরা বলি সরল এনজাইম। কিন্তু যদি সরল এনজাইমের সাথে কোনো ধরনের নন প্রোটিন অংশ যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলি যৌগিক এনজাইম। তাহলে প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম, নন প্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ হতে পারে আবার দুই ধরনের, কোএনজাইম এবং কোফ্যাক্টর। কোএনজাইম হচ্ছে যদি কোনো ধরনের জৈব রাসায়নিক দ্রব্য বা পদার্থ প্রোটিনের সাথে যুক্ত থাকে, সেই জৈব রাসায়নিক পদার্থটা হচ্ছে কোএনজাইম। আর কোফ্যাক্টর হচ্ছে কোনো ধরনের ধাতব উপাদান যদি থাকে তাহলে সেটা হচ্ছে কোফ্যাক্টর। এনজাইমের গঠন আমরা জেনে গেলাম। এনজাইমের নামকরণ কিভাবে হয়? এনজাইমের নামকরণ হতে পারে 3 ভাবে। 1 নাম্বার হচ্ছে সাবস্ট্রেটের নাম অনুযায়ী যার উপর কাজ করবে। 2 নাম্বার হতে পারে কি ধরনের বিক্রিয়া, সেটা কি ভেঙে ফেলার বিক্রিয়া, না সংযুক্ত করার বিক্রিয়া, না আদান প্রদানের বিক্রিয়া। 3 নাম্বার হতে পারে দুটোর সমন্বিত রূপ, সাবস্ট্রেটের নাম এবং বিক্রিয়ার ধরন দুটোর সমন্বিত রূপ। এনজাইমের গঠন, এনজাইমের নামকরণ, এরপর আমরা চলে যাচ্ছি এনজাইমের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ এনজাইম। ক্লাসিফিকেশনটা আমরা একটু সরলীকৃত আকারে মনে রাখার চেষ্টা করতে পারি, যেভাবে বইয়ে আছে বা যেভাবে সহজভাবে আলোচনা করার চেষ্টা করা হয় সেভাবে না, আরেকটু সহজে। 1 নম্বরে আমরা মনে রাখবো সংযুক্তিকরণ। সংযুক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে কি কি এনজাইমের নাম চলে আসবে? লাইগেজ, কার্বক্সিলেজ, ফসফোরাইলেজ। 2 নম্বর হতে পারে বিযুক্তিকরণ, ভেঙে ফেলার কোনো বিক্রিয়া। বিযুক্তিকরণের মধ্যে চলে আসবে লাইয়েজ, হাইড্রোলেজ এবং খুব চমৎকারভাবেই হোক ফসফোরাইলেজ। তার মানে ফসফোরাইলেজ সংযুক্ত করার বিক্রিয়াকেও প্রভাবিত করে, বিযুক্ত করার বিক্রিয়াকেও প্রভাবিত করে। 3 নম্বরে আমরা যেটা মনে রাখতে পারি সেটি হচ্ছে রূপান্তর। রূপান্তর ধর্মী বিক্রিয়াগুলোকে প্রভাবিত করে আইসোমারেজ এবং এপিমারেজ। এবং সর্বশেষ আদান প্রদান। আদান প্রদান ধর্মী বিক্রিয়াকে প্রভাবিত করে
অক্সিডো রিডাকটেজ আমরা জানি জারণ বিজারণ ধর্মী বিক্রিয়া, যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়, অক্সিডো রিডাকটেজ। এবং সর্বশেষ হচ্ছে ট্রান্সফারেন্স, ইলেকট্রন না হয়ে যদি কোনো গাঠনিক মূলকের আদান প্রদান হয় তাহলে সেটি হচ্ছে ট্রান্সফারেন্স। এনজাইমের আরেকটি সহজ ক্লাসিফিকেশন আমরা প্রথমেই বলে ফেলেছি, সরল এনজাইম হতে পারে শুধুমাত্র প্রোটিনের সমন্বয়ে গঠিত, এবং আরেকটি হতে পারে যৌগিক এনজাইম যেখানে প্রোটিন ছাড়াও প্রস্থেটিক গ্রুপ সংযুক্ত থাকতে পারে। এনজাইমের আলোচনায় আরো দুটো দিক ইম্পর্টেন্ট, একটি হচ্ছে এনজাইম এবং তাপমাত্রা, টেম্পারেচার সংক্রান্ত তিন ধরনের কথা আছে, তিন ধরনের কথা আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব, যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এনজাইমের কার্যকারিতা থাকে না, যদি বলা হয় কার্যকারিতা থাকে না তাহলে টেম্পারেচারটা হচ্ছে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। যদি বলা হয় কার্যকারিতা কমে যায় তাহলে সেটা হতে পারে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে অথবা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর যদি বলা হয় অপটিমাম টেম্পারেচার অফ এন এনজাইম, এনজাইম সর্বোচ্চ কার্যকারিতা দেখায় কখন, তাহলে সর্বোচ্চ কার্যকারিতা দেখানোর সময়টা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তিন ধরনের টেম্পারেচারের কথা আমরা মাথায় রাখবো, কার্যকারিতা থাকে না, কার্যকারিতা কমে যায়, সর্বোচ্চ কার্যকারিতা দেখায়। এনজাইম এবং টেম্পারেচার আলোচনার পরে যে আলোচনাটা আমরা করতে চাই সেটি হচ্ছে এনজাইম এবং পিএইচ এর মধ্যে সম্পর্ক। আমরা জানি পিএইচ মানে কি, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। পিএইচ এর তারতম্যের উপর ভিত্তি করে এনজাইমের কার্যকারিতা পরিবর্তিত হতে পারে। একটি অপটিমাম পিএইচ একটা এনজাইমকে সর্বোচ্চ কার্যক্ষমতা দেয়, সেটা মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি, সেটি হচ্ছে পিক আপ ট্র্যাক। পি পেপসিন, আই ইনভার্টেস, সি সেলোবায়োস, ইউ ইউরিয়াস, টি হচ্ছে ট্রিপসিন। আমরা যদি এভাবে মনে রাখি তাহলে আমরা আস্তে আস্তে অ্যাসিডিক অবস্থা থেকে বেসিক অবস্থার দিকে পিএইচটা মনে রাখতে পারি। 2 থেকে 8-এর দিকে যাব, 2, 4.5, 5, 7 এবং 8। এই সিরিয়ালটা আমাদের পিএইচ কিছুটা হলেও মনে রাখতে অনেক বেশি সহায়তা করবে। সর্বশেষ আমরা চলে যাচ্ছি এনজাইমের ব্যবহারের উপরে। এনজাইমের নানাবিধ ব্যবহার আছে, সেই নানাবিধ ব্যবহারের উদাহরণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ফলের রস তৈরিতে পেকটিন, পনির তৈরিতে রেনিন, হজম সংশোধনে অ্যামাইলেজ, পেপসিন, পেপেইন, ইউরিয়া শনাক্তকরণ, ইউরিক অ্যাসিড শনাক্তকরণ, গ্লুকোজ শনাক্তকরণ, 3টি শনাক্তকরণ এনজাইম ব্যবহার করা হয়। ইউরিয়া শনাক্তকরণে ইউরিয়াস, ইউরিক অ্যাসিড ইউরিকেস, গ্লুকোজ শনাক্তকরণে গ্লুকোজ অক্সিডেস এবং পারঅক্সিডেস। চোখের ছানি অপারেশনে আমরা জানি ট্রিপসিন। জমাট রক্ত গলানোতে ব্যবহার করা হচ্ছে ইউরোবাইলেস, রক্ত জমাট বাঁধানোতে ব্যবহার করা হচ্ছে থ্রম্বিন, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এছাড়াও রেস্ট্রিকশন এনজাইম আমরা ব্যবহার দেখতে পাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। রেস্ট্রিকশন এনজাইম নির্দিষ্ট ডিএনএ খণ্ড কর্তনে সহায়তা করে, জোড়া লাগাতে সহায়তা করে লাইগেস, এবং সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে পলিমারেজ। তাহলে এই ব্যবহারগুলো ছাড়াও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতেও এনজাইমের কিছু ব্যবহার আছে। আমরা আমাদের কোষ রসায়ন সংক্রান্ত আলোচনা শেষ করতে যাচ্ছি। কোষ রসায়নে আমরা যেই জিনিসগুলোর উপর গুরুত্ব দিয়েছি তা আরেকবার বলে দিতে চাই। প্রথমে আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছি। কার্বোহাইড্রেটের মধ্যে আমরা গুরুত্ব দিয়েছি ডাইস্যাকারাইড সুক্রোজ, মোনোস্যাকারাইডের মধ্যে হেক্সোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এবং পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চকে। এরপর আমরা আলোচনা করেছি অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল ইম্পর্টেন্ট, প্রোটিনের ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, লিপিডের মধ্যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের যে উদাহরণ আছে সেটা ইম্পর্টেন্ট, এবং সর্বশেষ এনজাইমের প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট। কোষ রসায়ন শেষ করার পরে আমরা চলে যাচ্ছি আমাদের লেকচারের দ্বিতীয় অংশ, অণুজীবে। অণুজীবের আলোচনা শুরু আমরা করতে যাচ্ছি ভাইরাস দিয়ে। ভাইরাসের আলোচনা শুরুতেই মনে রাখতে হবে দুটো কথা, ভাইরাস ল্যাটিন শব্দ এবং ভাইরাস শব্দের অর্থ বিষ। এবং ভাইরাসের ক্ষেত্রে আমরা 5টা নো মনে রাখবো। 5টা নো কি কি নো হবে? নো সেল, নো নিউক্লিয়াস, নো সাইটোপ্লাজম, নো সাইটোপ্লাজমিক অর্গানালিস, কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না, এবং সর্বশেষ হচ্ছে নো এনজাইম। এই 5টি নো যদি আমরা মনে রাখি তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যগুলো আমরা এখানেই পেয়ে যাচ্ছি। ভাইরাসের সেল থাকে, ভাইরাসের নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস বহির্ভূত কিছু নিউক্লিক অ্যাসিড মলিকুলও থাকে, আমরা যাকে জানি প্লাজমিড নামে। সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে, এবং এনজাইম থাকে। এনজাইম না থাকার জন্য ভাইরাসের বিপাকীয় কার্যক্রম থাকে না, এবং ভাইরাস অন্য জীব দেহের উপর নির্ভরশীল তার রেপ্লিকেশন পারপাসে। ভাইরাস আলোচনায় আমরা ধারাবাহিকভাবে কিছু কথা আলোচনা করব। ভাইরাস আলোচনায় কিছু বিজ্ঞানী নাম মাথায় রাখতে হবে। আমরা জানি
ভাইরাসের আবিষ্কারক হিসেবে বর্তমানে যার নাম উচ্চারণ করা হয় তিনি হচ্ছেন দিমিত্রি আইভানোভস্কি। ভাইরাস পৃথক করেছেন স্ট্যানলি, ভাইরাসের রাসায়নিক গঠন বর্ণনা করেছেন পিরি এবং বোদেন। ভাইরাসের মধ্যে আমরা জানি টিটু ফার্স্ট ভাইরাসের নামকরণ করেছেন দ্য হেরেলি এবং এইচআইভি ভাইরাস আবিষ্কার করেছেন গ্যালো। এই পাঁচটি নাম ভাইরাসের আলোচনায় মনে রাখতে হবে। দ্বিতীয়ত যেটা মনে রাখতে হবে ভাইরাসের গঠন এবং গঠন সংক্রান্ত কিছু জটিলতা। আমরা জানি যে ভাইরাসের গঠনে কি কি থাকে না, তাহলে কি কি থাকে? ভাইরাসের গঠনে থাকবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের গঠন এবং ভাইরাসের গঠন সংক্রান্ত জটিলতায় আমরা যে নামগুলো পাই সেটা হচ্ছে ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, ভিরওয়েট এবং প্রিয়ন। ভিরিয়ন রিপ্রেজেন্ট করে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড প্লাস সংক্রমণ ক্ষমতা, তার মানে জীবদেহে রোগ তৈরি করার সক্ষমতা আছে। নিউক্লিওক্যাপসিড ভিরিয়নের মতোই প্রোটিন থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে, কিন্তু সংক্রমণ ক্ষমতা থাকবে না, মাইনাস সংক্রমণ ক্ষমতা। ভিরওয়েট শব্দটা উচ্চারণ করতে গেলে আমরা আর এর উপরে চাপ দিই বেশি, মনে রাখবো আরএনএ থাকে। তাহলে এখানে গুরুত্বটা কি? আমরা যখন ভিরিয়ন এবং নিউক্লিক অ্যাসিড বলছি সেখানে আমরা বলছি নিউক্লিক অ্যাসিড ক্যান বি ডিএনএ এবং আরএনএ। আমরা জানি ভাইরাসের ডিএনএ এবং আরএনএ একই সাথে অবস্থান করে না। ডিএনএ থাকলে সেটাকে আমরা বলি ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে বলি আরএনএ ভাইরাস। ভিরিয়নে ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে, নিউক্লিক অ্যাসিডও সম্ভব, কিন্তু ভিরিয়নের ক্ষেত্রে সেটা ফিক্সড, সেখানে ডিএনএ থাকবে না, সেখানে থাকবে আরএনএ এবং নো প্রোটিন, কোনো প্রোটিন থাকবে না। আর প্রিয়নের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো পি দিয়ে শুরু, প্রিয়নে আমরা মনে রাখবো অনলি প্রোটিন, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, নো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই হচ্ছে ভাইরাসের গঠন এবং ভাইরাসের গঠন সংক্রান্ত কিছু ডিফেক্টিভ পার্টিকেল, ভিরিয়েড এবং প্রিয়ন, এদেরকে বলা হচ্ছে ডিফেক্টিভ পার্টিকেল। ভাইরাসের আলোচনায় শুরুতে আমরা কিছু শব্দ মনে রাখার চেষ্টা করব যেগুলোর পূর্ণরূপ আমাদের জন্য এমসিকিউতে লাগতে পারে। সেই পূর্ণরূপগুলো মুখে বলে দিচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে হোয়াট উইল রিপ্রেজেন্ট টিএমভি, টিআইভি, এইচআইভি, এইডস এবং সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। ভাইরাসের পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা জানি ভাইরাস দু ধরনের হতে পারে। যদি ডিএনএ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের নামগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ডিএনএ এবং আরএনএ ভাইরাসের উদাহরণ সংক্রান্ত যে এমসিকিউগুলো হবে সেগুলোতে আমরা সমস্যার সম্মুখীন হব না। ডিএনএ ভাইরাসের নাম মনে রাখার জন্য আমরা মনে রাখবো ভ্যাট, VAT, ভ্যাট। ভ্যাট দিয়ে কি মনে রাখবো? ভিতে হচ্ছে ভ্যাকসিনিয়া এবং ভেরিওলা। এতে মনে রাখবো এডিনো হার্পিস সিমপ্লেক্স। টিতে মনে রাখবো টিআইভি, নট টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, ডিএনএ ভাইরাস না, টিআইভি এবং T2, T4 এবং T6। ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে আরো যে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা জানি ডিএনএ সাধারণত দ্বিসূত্রক, কিন্তু কিছু কিছু ডিএনএ ভাইরাস আছে যেখানে ডিএনএ একসূত্রক। সো এক্সেপশন শুড বি দ্য প্রাইম কোশ্চেন অফ দ্য এক্সামিনেশন। কি হতে পারে? কোন ডিএনএ ভাইরাসের ডিএনএ একসূত্রক? আমরা নামগুলো মনে রাখবো 5X174, M13 এবং কোলিফাস। সাথে সাথে আমরা মাথায় রাখবো যে আরএনএ ভাইরাসের আরএনএ একসূত্রক, কিন্তু কোন কোন ক্ষেত্রে আরএনএ ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক হতে পারে। দ্বিসূত্রক আরএনএ পাওয়া যাবে রিও ভাইরাসের এবং ধানের বামন রোগের ভাইরাস। এরপর যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীদেহে রোগ তৈরি করে। খুব ইম্পর্টেন্ট একটা এক্সেপশন হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস যখনই আমরা উচ্চারণ করলাম এখানে আমরা দুটো কথা মনে রাখবো, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, তার সাথে জড়িত যত মোজাইক ভাইরাস আছে সবাই আরএনএ ভাইরাস, সবাই আরএনএ ভাইরাস। একমাত্র মোজাইক ভাইরাস যেটা ডিএনএ ভাইরাস সেটি হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, এবং সেটাও একটা ব্যতিক্রম এই সেন্সে ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীদেহে রোগ তৈরি করে, কিন্তু ফুলকপির মোজাইক ভাইরাস ফুলকপিতে রোগ সৃষ্টি করে। ঠিক পাশাপাশি আমরা মনে রাখতে পারি আরএনএ ভাইরাস সাধারণত উদ্ভিদ দেহে রোগ তৈরি করে, কিন্তু কিছু আরএনএ ভাইরাস আছে যেটা প্রাণী দেহে রোগ তৈরি করে, এবং খুব ইম্পর্টেন্টলি যেগুলো সেটা হচ্ছে পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি। ভাইরাসের দ্বিতীয় প্রকারভেদে আমরা চলে যাচ্ছি। ভাইরাসের দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে গাঠনিক প্রকারভেদ। গাঠনিক প্রকারভেদ মনে রাখার জন্য একটা ছোট্ট সূত্র আমরা শিখিয়ে দিতে পারি যেন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গাঠনিক প্রকারভেদের মধ্যে আমাদের ঝামেলা না লাগে এবং গঠন অনুযায়ী আমরা যেন উদাহরণগুলো মনে রাখতে পারি। একটা ভাইরাস কি কি হতে পারে? আমি মনে রাখি একটা ভাইরাস গোল হতে পারে।
গোলাকার। সেই গোলাকার জিনিসটাকে যখন আমরা একটু কম্প্রেস করব সেটা হয়ে যাবে ডিম্বাকার। সেই ডিম্বাকার জিনিসটাকে যখন আমরা চারদিকে টানবো তখন সেটা হয়ে যেতে পারে ষড়ভুজাকার। একটা ভাইরাস হতে পারে লম্বাকার বা দণ্ডাকার। ষড়ভুজাকার এবং দণ্ডাকার ভাইরাস যখন মিলে যাবে তখন সেটা হয়ে যাবে ড্যাঙাচি আকার। তাহলে গোল, সেখান থেকে চাপ দিয়ে ডিম্বাকার, টান দিয়ে ষড়ভুজাকার, দণ্ডাকার, ষড়ভুজাকার এবং দণ্ডাকার মিলে ড্যাঙাচি আকার। এবং উদাহরণ মনে রাখার জন্য আমরা অক্ষরগুলো মনে রাখবো PIVMT। প্রথমটা পি, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, মোজাইক এবং মাম্পস ভাইরাস, এবং সর্বশেষ টি দিয়ে রিপ্রেজেন্ট করবো T2, T4 এবং T6 ভাইরাস। ভাইরাসের ক্লাসিফিকেশন শেষ হচ্ছে। এরপর আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ভাইরাসের জনন পদ্ধতি বা ভাইরাসের জনন প্রক্রিয়া। ভাইরাসের জনন পদ্ধতিটা মনে রাখা খুব একটা কঠিন না, খুব সহজ একটা জিনিস, খুবই সহজ। ভাইরাসের যেহেতু কোনো ধরনের এনজাইম নাই, সো কোনো ধরনের এনজাইমেটিক রিঅ্যাকশন নিজে থেকে কন্ট্রোল করার কোনো উপায় নাই। ভাইরাস যেটা করে সেটা হচ্ছে জীবদেহে আক্রমণ করে। জীবদেহে আক্রমণ করে সেখানে একটা পাথওয়ে তৈরি করে জীবদেহের ভেতরে ঢুকে জীবদেহের নিউক্লিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দিয়ে নিজের নিউক্লিক অ্যাসিডের সক্ষমতা বাড়ায়। সর্বশেষ প্রোটিন তৈরি করে প্রোটিনের ভেতরে নিউক্লিক অ্যাসিড ইনপুট করে ভাইরাস শেষ পর্যন্ত সেল লাইসিস করে বের হয়ে আসে। ভাইরাসের জনন পদ্ধতিকে তিনটা ব্রড হেডিংয়ে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে সংক্রমণ, একটা হতে পারে সংখ্যা বৃদ্ধি এবং আরেকটা হতে পারে বিকলন। নাম দিয়ে আমরা বুঝতে পারছি যে ঘটনাটা কি ঘটছে। সংক্রমণ হচ্ছে ইনফেকশাস ফেজ। ইনফেকশাস ফেজে সংক্রমণ হবে। সেখানে কি কি ঘটনা ঘটতে পারে? পৃষ্ঠলগ্নি ভবন, যেই সেলে ভাইরাস ঢুকতে যাচ্ছে সেই সেলের পৃষ্ঠে বা মেমব্রেনে লেগে যাবে। ভাইরাসের মধ্যে আমরা জানি কিছু স্পর্শক তন্তু থাকে, সেই স্পর্শক তন্তুর সংকোচন এবং সর্বশেষ স্পর্শক তন্তুর সংকোচনের পরে অনুপ্রবেশ করা, ভেতরে প্রবেশ করা, এই তিনটি ধাপে সংক্রমণ পর্যায়ে নিহিত। এরপরে ধাপটি হচ্ছে সংখ্যা বৃদ্ধি। আমরা জানি যে ভাইরাস দু ধরনের হয়, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। এখন ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন সম্ভব। ডিএনএ রেপ্লিকেজ এনজাইম দিয়ে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু আমরা এটাও জানি যে আরএনএ তে রেপ্লিকেশন হয় না। তাহলে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে যখন আরএনএ পার্টিকেলটা সেলের ভেতরে প্রবেশ করবে তখন আরএনএ সংখ্যা বৃদ্ধি হবে কিভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে চাই। যদি ডিএনএ ভাইরাসের ডিএনএ ভেতরে প্রবেশ করে তাহলে সেটা রেপ্লিকেশনের মাধ্যমে অসংখ্য ডিএনএ তৈরি করবে। একটি ডিএনএ তৈরি করতে পারে 100টি ডিএনএ, আমরা ধরে নিলাম। কিন্তু যদি আরএনএ প্রবেশ করে তাহলে কি হতে পারে? প্রবেশ করলো আরএনএ ভাইরাসের, সেই আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হতে পারে। আমরা জানি ডিএনএ থেকে আরএনএ হয় স্বাভাবিকভাবে, যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, নিয়ন্ত্রণ করে ট্রান্সক্রিপ্টেজ। কিন্তু আরএনএ থেকে যদি ডিএনএ তে চলে যায় তাহলে সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন এবং নিয়ন্ত্রণ করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে যে ডিএনএটি তৈরি হলো সেই ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে তৈরি করবে একটা থেকে 100টা ডিএনএ, আমরা ধরে নিচ্ছি। সেই 100টা ডিএনএ আবার 100টা আরএনএ তৈরি করতে পারে, আমরা জানি, এবং সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। তাহলে ডিএনএ ঢুকলে ডিএনএ এর রেপ্লিকেশন হবে, ডিএনএ থেকে আরএনএ হতে পারে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। কিন্তু আরএনএ যদি ঢুকে আরএনএ থেকে প্রথমে ডিএনএ হয়, ডিএনএ এর সংখ্যা বাড়ে, ডিএনএ থেকে আবার পরবর্তীতে আরএনএ তে ব্যাক করা হয়। সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া যখন শেষ হবে তখন উৎপন্ন নিউক্লিক অ্যাসিড গুলোকে ঘিরে কিছু প্রোটিন জমা হবে, এক একটা ভাইরাস পার্টিকেল তৈরি হবে। সেই ভাইরাস পার্টিকেল গুলো সেল মেমব্রেনটাকে ভেঙে লাইসিস করে বের হয়ে আসবে। এই হচ্ছে ভাইরাসের জনন পদ্ধতি। ভাইরাসের জনন পদ্ধতি শেষ হওয়ার পর আমরা আলোচনা করতে পারি ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অপকারিতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাইরাস দিয়ে মানুষের কিছু রোগ হচ্ছে, গবাদি পশুর কিছু রোগ হচ্ছে, উদ্ভিদের কিছু রোগ হচ্ছে। আমরা ভাইরাস দ্বারা গঠিত মনুষ্য প্রজাতির যে রোগ, সেই রোগগুলোর নাম মনে রাখার চেষ্টা করব, কারণ ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুটোই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। আমরা যদি ভাইরাস গঠিত রোগগুলো মনে রাখতে পারি তাহলে ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো মনে রাখার দরকার হচ্ছে না। তাহলে আমরা এখানে মনে রাখার চেষ্টা করব ভাইরাস গঠিত রোগ।
ভাইরাস ঘটিত রোগগুলো মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি। হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। আবারও বলে দিচ্ছি, নিমোনিক্সের মতো গুরুত্ব বহন করতে হবে। সহজভাবে মনে রাখতে পারলে আমরা নিমোনিক্সের কাছে দিয়েও যাব না। হাই দিয়ে হতে পারে হাম, হাই দিয়ে হতে পারে হার্পিস। দেশেকে যদি আমরা দেশে বলে উচ্চারণ করি তাহলে হতে পারে ডেঙ্গু। বসন্ত বসন্তই থাকবে। পক্স আমরা জানি পক্স দুই ধরনের হয়, একটা হচ্ছে স্মল পক্স, একটা হচ্ছে চিকেন পক্স, গুটি বসন্ত এবং জল বসন্ত। মাস হচ্ছে মাম্পস, এলো হচ্ছে এইডস। ভাইরাল হ্যাপাটাইটিস, ভাইরাল হ্যাপাটাইটিসই না, ভাইরাল মেনিনজাইটিসও সম্ভব। আমরা দুটোই মনে রাখবো, ভাইরাল হ্যাপাটাইটিস হতে পারে, ভাইরাল মেনিনজাইটিস হতে পারে। ইনফ্লুয়েঞ্জাই থাকবে। জ্বরে হচ্ছে জলাতঙ্ক, পেলোতে হচ্ছে পোলিও। নামগুলো যখনই আমরা শিখে গেলাম তখন আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইপিআই প্রোগ্রাম। ইপিআই প্রোগ্রাম বলতে বোঝাচ্ছি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আমরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পালন করি। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত টিকাগুলো কি কি সেটা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না আমাদের দেশের পার্সপেক্টিভে কোন কোন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা একটা শিশুকে সংক্রমণ ক্ষমতা থেকে আটকানোর চেষ্টা করি। প্রথম দিকে আমাদের ইপিআই শিডিউলে ছিল 6টি নাম। আমরা মনে রাখার জন্য বলতাম ডিপিটি, এমপিটি। পরবর্তীতে এর সাথে যুক্ত হলো দুটো এইচ যুক্ত হলো, এবং সর্বশেষ এই ডিপিটি এবং এমপিটির সাথে এম এর সাথে আরো দুটো জিনিস যুক্ত হলো। সো প্রথমে ইপিআই শিডিউলে ছিল 6টি নাম, পরবর্তীতে যুক্ত হলো 2টি নাম, পরবর্তীতে যুক্ত হলো আরো 2টি নাম। সো ইপিআই শিডিউলের অন্তর্ভুক্ত টিকাগুলো হচ্ছে টোটাল 10টি। ডি দিয়ে আমরা মনে রাখবো ডিফথেরিয়া, পি দিয়ে আমরা মনে রাখবো পার্টোসিস হুপিং কাশি, টি দিয়ে মনে রাখবো টিটানাস ধনুষ্টঙ্কার। এম এ ছিল প্রথম দিকে মিজলস, এখন যুক্ত হয়েছে মাম্পস এবং রুবেলা। পিতে পোলিও, টিতে টিবি বা টিউবারকুলোসিস বা যক্ষা। এই যে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে হেপাটাইটিস বি, আরেকটি হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি আমাদের শ্বাস প্রশ্বাসের অসুখ তৈরি করতে পারে, নিউমোনিয়া তৈরি করতে পারে, এবং এটার প্রবণতা অনেক বেশি থাকার জন্য হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির বিরুদ্ধে আমরা টিকা প্রদান করে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টি নাম। ডিপথেরিয়া, পার্টোসিস, টিটানাস 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এই 10টির মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনটি ভাইরাস গঠিত রোগ এবং কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। ভাইরাসের কিছু উপকারী দিকও আছে, সেই উপকারী দিকগুলোকে আমরা পরেই আলোচনা করব, কারণ ভাইরাস আমাদের জন্য বেশি মাত্রায় ক্ষতিকারক। ভাইরাসের উপকারী দিক মনে রাখার জন্য আমরা একটা ছোটখাটো নিমোনিক্স মনে রাখতে পারি। আমরা মনে রাখবো প্রতিটি পোকা ও ব্যাকটেরিয়া বিমুক্ত জীব। প্রতিটি দিয়ে আমরা মনে রাখবো প্রতিষেধক তৈরি। বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জন্ডিস, জলাতঙ্ক এই রোগগুলোর প্রতিষেধক তৈরি করা যেতে পারে ভাইরাস থেকে। পোকা এবং ব্যাকটেরিয়া দিয়ে আমরা মনে রাখবো ক্ষতিকারক পোকা এবং ব্যাকটেরিয়া ধ্বংস। বিমুক্ত আমরা মনে রাখবো বিবর্তন সংক্রান্ত জ্ঞান অর্জনে। জীব আমরা মনে রাখবো জিনতত্ত্ব বা জেনেটিক্স সংক্রান্ত গবেষণায় ভাইরাসের ব্যবহার আছে। আমরা চলে যাচ্ছি ব্যাকটেরিয়া সংক্রান্ত আলোচনায়। আমরা একটু আগেই বলেছি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই অণুজীব, কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ভাইরাসে কোনো সেল থাকবে না, এটা একটা এসেলুলার অর্গানিজম, এটা কোনো ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না। ব্যাকটেরিয়া একটা সেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার অর্গানিজম, এককোষী জীব। এটা অবশ্যই আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক না। ব্যাকটেরিয়ার মধ্যে একটা সেল মেমব্রেন থাকবে, ভেতরে একটা সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, সব ধরনের এনজাইম থাকবে। ব্যাকটেরিয়া স্বাধীনভাবে নিজের জনন পদ্ধতি পরিচালনা করতে পারবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ভাইরাসের মতোই বিজ্ঞানীদের নাম মনে রাখার চেষ্টা করব। ব্যাকটেরিওলজির জনক বলা হচ্ছে যাকে, তার সাথে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সম্পর্ক আছে, অ্যান্থনি ফন লিওনেল। ব্যাকটেরিয়ার নামকরণ করেছেন অ্যারেনবার্গ। ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন লুই পাস্তুর। লুই পাস্তুরের আরো দুটি ভূমিকা আছে, একটি হচ্ছে পাস্তুরাইজেশন অফ মিল্ক, আরেকটি হচ্ছে জলাতঙ্কের টিকা আবিষ্কার। এই বিজ্ঞানীগুলোর নাম মনে রাখা, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে প্রধান পার্থক্য মনে রাখা, এই দুটো জিনিস যখন আমরা কমপ্লিট করবো, এরপর আমরা চলে যাব ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনে।
ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন হতে পারে তিন ভাবে। এক নাম্বার হচ্ছে গাঠনিক দিক বিবেচনায়। গাঠনিক দিক বিবেচনায় ভাইরাস কি হতে পারে? কক্কাই, গোলাকৃতির হতে পারে। সেই গোলাকৃতির জিনিসগুলো ডিসক্রিটলি সাজানো থাকতে পারে, জোড়ায় জোড়ায় থাকতে পারে, চেইন আকারে থাকতে পারে, অনিয়মিতভাবে থাকতে পারে, নিয়মিতভাবে গুচ্ছাকারে থাকতে পারে। আমরা বলি মাইক্রোকক্কাই, ডিপ্লোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই যখন চেইন আকারে থাকে, স্টাফাইলোকক্কাই যখন অনিয়মিতভাবে গুচ্ছাকারে থাকে, এবং সর্বশেষ হচ্ছে সার্সিনা যখন নিয়মিতভাবে গুচ্ছাকারে সাজানো থাকে। গাঠনিকভাবে ভাইরাস হতে পারে বেসিলাই, লম্বাকৃতির ভাইরাস। ভাইরাস হতে পারে স্পাইরিলিয়াম, স্পাইরাল শেপ। স্পাইরাল শেপের কথা মনে আসলে আমরা মনে রাখবো স্পাইরোগাইটার কথা, স্পাইরিলিয়াম। ভাইরাস হতে পারে কোমা শেপ। কোমা শেপ বলতে বোঝাচ্ছে একদম কোমা আকৃতির ভাইরাস, যেটা আমরা দেখি ভিব্রিও কলেরির ক্ষেত্রে। কলেরা রোগের যে ব্যাকটেরিয়া আছে সেটি কমা শেপড ব্যাকটেরিয়া। তাহলে গাঠনিক দিক থেকে ব্যাকটেরিয়া হতে পারে এই 4 ধরনের। 2 নম্বর যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে গ্রাম স্টেইনিং এর উপর ভিত্তি করে। গ্রাম স্টেইন বলতে বোঝানো হয় একটি নির্দিষ্ট মাত্রার স্টেইনিং বা রঞ্জক দ্রব্য বিভিন্ন ধাপে ব্যবহার করার পরে সর্বশেষ ব্যাকটেরিয়া যে রংটি ধারণ করবে, এবং আমরা মাইক্রোস্কোপের নিচে যে রংটি দেখে ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারবো, সেই জিনিসটি হচ্ছে গ্রাম স্টেইন। গ্রাম স্টেইনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া হতে পারে 2 ধরনের। গ্রাম পজিটিভ, যেটি ভায়োলেট কালার নেয়, এবং আরেকটি হতে পারে গ্রাম নেগেটিভ, যেটি পিঙ্ক কালার নেয়। সর্বশেষ যে ক্লাসিফিকেশন, এবং খুবই ইন্টারেস্টিং ক্লাসিফিকেশন, যেটা আমাদের অন্য আরেকটি আলোচনার সাথে মিলে যায়, সেটি হচ্ছে ফ্লাজেলার সংখ্যা, অবস্থান এবং বিন্যাসের উপর ভিত্তি করে। ফ্লাজেলার সংখ্যা এবং বিন্যাস। আমরা জানি ফ্লাজেলার সংখ্যা এবং বিন্যাসের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া হতে পারে 5 ধরনের। এ ট্রাইকাস, এ শব্দটার অর্থ আমরা জানি, এ প্রিফিক্সটি ব্যবহার করা হয় নো অর্থে। মোনোট্রাইকাস, লোফোট্রাইকাস, এমফিট্রাইকাস এবং পেরিট্রাইকাস। প্রথম প্রিফিক্স নির্দেশ করছে ফ্লাজেলা সংখ্যা এবং কখনো কখনো অবস্থান বা বিন্যাস। ট্রাইকাস দিয়ে আমরা ফ্লাজেলা বোঝাচ্ছি। এ ট্রাইকাসের ছবিটি হচ্ছে এরকম, কোনো ফ্লাজেলা নেই। মোনোট্রাইকাস, একটি মাত্র পোলে একটি মাত্র ফ্লাজেলা। লোফোট্রাইকাস, একটি মাত্র পোলে একগুচ্ছ ফ্লাজেলা। অ্যামফিট্রাইকাস, 2টি পোলে একগুচ্ছ ফ্লাজেলা। এবং পেরিট্রাইকাস, সব দিকে একই রকম ফ্লাজেলা, যেটা আমরা ই কোলাই বা ইশেরিশিয়া কোলাইয়ের গঠনে দেখতে পাই। এই আলোচনাটা কেন ইন্টারেস্টিং? আমরা যখন নিউরনের ক্লাসিফিকেশন পড়ি, তখন নিউরনের ক্লাসিফিকেশনে এই ধরনের কিছু ছবি আমরা দেখতে পাই। আমি ছবিগুলো একে দেখাতে চাচ্ছি। প্রথমে একটা নিউরন হতে পারে এরকম, একটা নিউরন হতে পারে এরকম, একটা নিউরন হতে পারে এই ধরনের, একটা নিউরন হতে পারে এই ধরনের, একটা নিউরন হতে পারে এই ধরনের। আমরা যদি ছবিগুলো পাশাপাশি রাখার চেষ্টা করি, আমরা কিন্তু খুব সুন্দর একটা সিমিলারিটি দেখতে পাই। এ পোলার নিউরন, ইউনিপোলার নিউরন, সিউডো ইউনিপোলার নিউরন, বাইপোলার নিউরন এবং মাল্টিপোলার নিউরন, যেটি সবচেয়ে বেশি অংশে দেখা যায়। আমাদের ফ্লাজেলা ভিত্তিক যে প্রকারভেদটা আছে সেটার উদাহরণটা মনে রাখতে পারলে ভালো, এমসিকিউর জন্য আমাদের সুবিধাজনক হবে। প্রথমটির উদাহরণ হচ্ছে ডিপথেরিয়া, দ্বিতীয়টি হচ্ছে কলেরা, তৃতীয়টি হচ্ছে স্পাইরিলিয়াম, চতুর্থটি হচ্ছে সার্সিনা, সর্বশেষ হচ্ছে সালমোনেলা। ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন শেষ। ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন 3 ভাবে করা যায়, সেটা আমরা আলোচনা করলাম। ব্যাকটেরিয়ার গাঠনিক দিক নিয়ে আমরা এবার আলোচনা করব। ব্যাকটেরিয়ার গাঠনিক দিকের আলোচনা যখনই চলে আসে, আমরা আলোচনা করতে পারি ইকোলাই ব্যাকটেরিয়ার গঠন সম্বন্ধে। ইকোলাই ব্যাকটেরিয়ার গঠন যেভাবেই আলোচনা করা হোক না কেন বইয়ে, আমরা এটাকে আরেকটু সরলীকৃত ফর্মে আলোচনা করতে পারি। একটা ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেই গঠনটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। ইকোলাই ব্যাকটেরিয়াকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। ব্যাকটেরিয়ার গঠনকে বাইরের দিকে কি আছে, ভেতরের দিকে কি আছে, এর ঠিক মাঝামাঝি অংশে কি আছে, এই 3টি অংশে যদি আমরা ভাগ করি, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার গঠনটা কমপ্লিট হয়ে যায়। সবচেয়ে বাইরে থাকতে পারে 3টা জিনিস, সবচেয়ে ভেতরে থাকতে পারে 3টা জিনিস, মাঝামাঝি থাকতে পারে 3টা জিনিস। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে রুল অফ 3, ইকোলাই ব্যাকটেরিয়ার গঠনে রুল অফ 3 ফরম্যাট ফলো করে। বাইরে থাকবে, সবচেয়ে বাইরের দিকে ক্যাপসুল থাকতেও পারে, নাও থাকতে পারে। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল থাকে। 2 নাম্বার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সেল ওয়াল। একটা সেল ওয়াল থাকবে ক্যাপসুলের ঠিক নিচে, এবং সর্বশেষ থাকবে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন।
সবচেয়ে ভেতরে থাকবে কি কি? সবচেয়ে ভেতরে থাকবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করবে নিউক্লিয়াস, যেই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে প্রোনিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস বা নিউক্লিওয়েড, তিনটে নামই আমরা মনে রাখবো। এবং নিউক্লিয়াস বহির্ভূত গোলাকার যে ডিএনএ অংশ, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়ার জননে ব্যবহৃত হচ্ছে, সেটি হচ্ছে প্লাজমিড। সর্বশেষ মাঝামাঝি অংশে যা যা আছে তা হচ্ছে 1 নম্বর ফ্লাজেলা, আমরা জানি ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। 2 নম্বর হচ্ছে পিলি, এবং সর্বশেষ হচ্ছে মেসোজোম। মেসোজোম জিনিসটা হচ্ছে যখন সেল মেমব্রেনের একটা এক্সট্রা অংশ ভেতরের দিকে বা সাইটোপ্লাজমের দিকে বর্ধিত হবে, তখন সেটাকে বলা হচ্ছে মেসোজোম। মেসোজোমের শ্বসনে ভূমিকা আছে। ফ্লাজেলা নড়াচড়া করতে সাহায্য করে, পিলি কোনো কিছুর সাথে আটকে রাখতে সহায়তা করে। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যদি রুল অফ 3 মনে রাখি, তাহলে গঠনটা মনে রাখা আমাদের জন্য সহজ। ইকোলাই ব্যাকটেরিয়ার কিছু উপকারী দিক আছে, অর্থনৈতিক গুরুত্বের আলোচনা করতে গেলে সেই নামগুলো চলে আসবে। ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের কিছু ক্ষতি করে আমরা জানি। ইকোলাই ব্যাকটেরিয়া ট্রাভেলার ডায়রিয়া করতে পারে, ইকোলাই ব্যাকটেরিয়া হেমোরেজিক ডায়রিয়া বা ডিসেন্ট্রি করতে পারে, ইকোলাই ব্যাকটেরিয়া মেনিনজাইটিস করতে পারে, ইকোলাই ব্যাকটেরিয়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্র নালীর প্রদাহ বা ইনফ্ল্যামেশন করতে পারে। কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ দিকটা কি, উপকারিতা কি? ইকোলাই ব্যাকটেরিয়ার উপকারিতা আমরা মনে রাখতে পারি আভিড দিয়ে। What will be represented by avid? এতে আমরা মনে রাখবো অ্যাসিড তৈরি হয়। আমরা জানি গ্লুকোজ এবং ল্যাকটোজকে ভেঙে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যাসিড এবং গ্যাস তৈরি করে। এছাড়াও ইকোলাই থেকে তৈরি হয় অ্যান্টিবায়োটিক। আমরা জানি কোলিসিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। ভি দিয়ে আমরা মনে রাখবো ভিটামিন তৈরি করা হয়। ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে ভিটামিন তৈরি করে। কি কি ভিটামিন তৈরি করে? নামগুলো হচ্ছে ভিটামিন B12, ই এবং কে। আইতে আমরা মনে রাখতে পারি ইন্টারফেরন এবং ইনসুলিন। ইনসুলিন উৎপাদন, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা করতে পারি। এবং ইন্টারফেরন তৈরি, ইন্টারফেরন ক্যান্সার এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে। আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা জানি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে অনেকগুলো প্রযুক্তির দিক আমাদের সামনে উন্মোচিত হয়েছে। সেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিড ব্যবহৃত হচ্ছে, এবং সেই প্লাজমিড ব্যবহার করে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে আমরা ইনসুলিন তৈরি করতে পারি, পেনিসিলিন তৈরি করতে পারি এবং অন্যান্য জৈবিক জিনিসপত্র রাসায়নিকভাবে তৈরি করা সম্ভব। ইকোলাই ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব শেষ হচ্ছে। ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো মনে রাখা আমাদের জন্য খুব বেশি জরুরি না, কারণ ভাইরাস ঘটিত রোগগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সেটার উপর বেস করে ডিডাকশন করে আমরা ইকোলাই ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার গুরুত্বগুলো যদি মনে রাখতে পারি, তাহলে ব্যাকটেরিয়ার অপকারী দিক বা মানুষ্য ঘটিত যে রোগগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা অ্যান্সারগুলো বের করে নিয়ে আসতে পারবো। ব্যাকটেরিয়ার অপকারিতা আলোচনার পরে আমরা কিছু উপকারী দিক একসাথে করে আলোচনা করতে চাই। যেমন দুটো ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম এবং বেসিলাস। ক্লোস্ট্রিডিয়াম এবং বেসিলাসের নানামুখী উপকারী দিক আছে। আমরা যদি সেগুলোকে একসাথে করে রাখি, তাহলে আমাদের জন্য মনে রাখা এবং পরীক্ষা অ্যান্সার করাটা খুব বেশি সুবিধাজনক হয়। ক্লোস্ট্রিডিয়াম প্রতিষেধক তৈরিতে ব্যবহৃত হতে পারে, যেমন টিটেনাসের প্রতিষেধক। নাইট্রোজেন সংবন্ধনে এসিটন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে, যার মধ্যে এসিটন আছে, এবং পাট শিল্পে ব্যবহৃত হয়। বেসিলাস অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহার করা হয়। বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক বেসিলাস থেকে তৈরি করা যায়। বেসিলাস পতঙ্গনাশক, বেসিলাস থারিঙ্গিয়ানসিস পতঙ্গনাশক হিসেবে কাজ করে, এবং রাসায়নিক দ্রব্য ল্যাকটিক অ্যাসিড তৈরিতে বেসিলাসের ভূমিকা আছে। সর্বশেষ ব্যাকটেরিয়ার যে জিনিসটা আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি। ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি নিয়ে নানা ধরনের ফ্যালাসি আছে, তবে আমরা সবগুলো দিকে আলোচনা করে ফেলতে চাই যেন এমসিকিউ সবগুলো জিনিস কভার হয়ে যায়। অঙ্গজ জনন হতে পারে, অযৌন জনন হতে পারে, যৌন জনন হতে পারে। আমরা জানি যৌন জনন মানে তাই যেখানে দুটো গেমিট তৈরি হবে, গেমিটের মধ্যে মিলন হবে, জাইগোট হবে। অযৌন জনন মানে যেখানে কোনো গেমিট তৈরি হয় না, স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। এবং অঙ্গজ জনন হচ্ছে এ দুটোর কোনোটি না, কোনো ধরনের অঙ্গজ উপাদান অথবা শারীরিক কোনো অংশ অথবা সেলুলার কোনো ম্যাটেরিয়াল থেকে যদি নতুনভাবে কোনো কিছু তৈরি করা যায়। অঙ্গজ জননের মধ্যে 3টি জিনিস পড়ে, সেটি হচ্ছে দ্বিবিভাজন, আমরা বলি বাইনারি ফিশন। আরেকটি নাম হচ্ছে অ্যামাইটোসিস, হঠাৎ করে দুভাগে ভাগ হয়ে যাওয়া, এবং অপত্য কোষ তৈরি করতে পারা। মুকুলোদ্গম হতে পারে বাডিং, যেটা আমরা হাইড্রার ক্ষেত্রে দেখতে পাই, যে একটা মুকুল তৈরি হবে, মুকুলের বৃদ্ধি এবং বিকাশ হবে, সর্বশেষ মুকুলটি আলাদা হয়ে যাবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেটি সম্ভব। এবং সর্বশেষ হচ্ছে খণ্ডায়ন, ব্যাকটেরিয়ার কোনো একটি অংশ খণ্ডকায়িত হয়ে আলাদা হয়ে গেল, সেখান থেকে নতুন একটি ব্যাকটেরিয়া তৈরি হলো। অযৌন জনন
তিন ধরনের হতে পারে। কনিডিয়ার মাধ্যমে, যেটা আমরা পেনিসিলিনের ক্ষেত্রে দেখতে পাই যে কনিডিয়া তৈরি হয়ে নতুন পেনিসিলিন যেমন তৈরি হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব। জুওস্পোর এবং এন্ডোস্পোর দু ধরনের স্পোর তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার জন্ম সম্ভব হতে পারে। সর্বশেষ হচ্ছে যৌন জনন, ম্যারোজাইগোট। আমরা জানি যে পাইলি আছে ব্যাকটেরিয়ার মধ্যে, সেই পাইলির মধ্যে একটা পাইলি হচ্ছে সেক্স পাইলি বা জনন পাইলি। যখন দুটো ব্যাকটেরিয়া পরস্পরের কাছাকাছি চলে আসবে তখন সেক্স পাইলি বা জনন পাইলির মাধ্যমে কিছু প্লাজমিড এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে চলে যাবে। দুটো ব্যাকটেরিয়ার প্লাজমিড যখন এক ব্যাকটেরিয়ার মধ্যে অবস্থান করবে এবং সেই প্লাজমিড দুটো যখন কনজুগেশন হবে, মিলিত হবে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে ম্যারোজাইগোট। সেই ম্যারোজাইগোট থেকে যদি নতুন ব্যাকটেরিয়া তৈরি করা যায় এবং ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়, তাহলেই সেটি হচ্ছে যৌন জনন পদ্ধতি। তাহলে ব্যাকটেরিয়া আলোচনা শেষ হয়ে যাচ্ছে আমাদের। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পরে সর্বশেষ যে অণুজীবটি নিয়ে আমরা আলোচনা করব, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মজার, সেটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী, যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। আমরা ম্যালেরিয়া শব্দটার অর্থ দিয়ে আগে শুরু করি না কেন। ম্যালেরিয়া শব্দটি অর্থ হচ্ছে ম্যাল এরা। ম্যাল মানে হচ্ছে খারাপ, এরা এসেছে এয়ার থেকে, তার মানে হচ্ছে দূষিত বাতাস বা খারাপ বাতাস। সর্বপ্রথম ম্যালেরিয়া যে রোগটি ছড়িয়ে পড়ছিল সেটি যে একটা জীবাণু ঘটিত রোগ, সেটা অনেকেরই আন্দাজের বাইরে ছিল, অনুমানের বাইরে ছিল। পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যে ম্যালেরিয়া একটি পরজীবী দ্বারা সংঘটিত রোগ, যেই পরজীবীর পোষক হচ্ছে মশকি। ম্যালেরিয়া রোগের যে বাহক, সেই বাহকের নাম হচ্ছে অ্যানোফিলিস নামক মশকি। অ্যানোফিলিস মশকি পরিবহন করে প্লাজমোডিয়ামের জীবাণু। সেই প্লাজমোডিয়ামের জীবাণু যখন মানুষের শরীরে প্রবেশ করছে তখন ম্যালেরিয়া রোগ সংক্রমণ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। প্লাজমোডিয়াম গণের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা অনেক, কিন্তু এর মধ্যে 4টি প্রজাতি মানুষের রোগ তৈরি করতে পারে। একটি হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ভাইভাক্স এবং সর্বশেষ প্লাজমোডিয়াম ওভালি। এই 4 ধরনের ম্যালেরিয়া পরজীবী 4 ধরনের জ্বর, 4 ধরনের ম্যালেরিয়ার সংক্রমণ তৈরি করতে পারে। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা আলোচনা করতে চাই হোস্ট সম্পর্কে। ম্যালেরিয়া পরজীবী দুটো পোষক দেহে অবস্থান করে। দুটো পোষক দেহে তার জীবনচক্রের 2 ধরনের ঘটনা সংঘটিত হয়। একটি হচ্ছে মানুষের দেহ, একটি হচ্ছে অ্যানোফিলিস মশকির দেহ। হোস্টকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাইমারি হোস্ট বা ডেফিনিট হোস্ট, আরেকটি হচ্ছে সেকেন্ডারি হোস্ট বা ইন্টারমিডিয়েট হোস্ট। যেই পোষকের দেহে যৌন জনন সংঘটিত হয় তাকে বলা হচ্ছে প্রাইমারি হোস্ট, আর যার দেহে অযৌন জনন সংঘটিত হচ্ছে তাকে বলা হচ্ছে সেকেন্ডারি হোস্ট। ম্যালেরিয়া পরজীবীর জন্য মানুষ হচ্ছে সেকেন্ডারি হোস্ট। মানুষের দেহে অযৌন জনন সংঘটিত হয়, আমরা জানি সেই অযৌন জনন পদ্ধতিটার নাম হচ্ছে সাইজোগনি। সাইজোগনি শব্দটা এসেছে সাইজোন থেকে। সাইজোন মানে হচ্ছে বহু বিভাজনরত নিউক্লিয়াসের একটি অবস্থা। আর প্রাইমারি হোস্ট হচ্ছে অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস মশকির দেহে যৌন জনন সংঘটিত হয়। আমরা জানি যে গেমিটোগনি নামক একটি অধ্যায় আছে, সেই গেমিটোগনিতে গেমিট তৈরি হয়, গেমিটের মিলনে জাইগোট তৈরি হয়, যা মশকির ক্রপের অভ্যন্তরে সংঘটিত হয়। আমরা চলে যাচ্ছি প্লাজমোডিয়ামের যে 4টি প্রজাতি, সেই 4টি প্রজাতির নামগুলোতে এবং তাদের দ্বারা সংঘটিত জ্বর। প্লাজমোডিয়াম ফেলসিপেরাম আমরা জানি এটি তৈরি করে মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ম্যালেরি তৈরি করে কোয়ার্টান ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ভাইভাক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়াম ওভালি মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। এখানে বেশ কিছু শব্দ আছে, শব্দগুলো আমরা একটু ক্লারিফাই করতে পারি। মেলিগন্যান্ট শব্দটা এবং বিনাইন শব্দটা এরা পরস্পরের বিপরীতার্থক শব্দ। মেলিগন্যান্ট মানে হচ্ছে অনেক বেশি হার্মফুল, এটা অনেকগুলো অর্গানকে একই সাথে ইনভলভ করতে পারে, অনেক বেশি সময় ধরে প্যাথোজেনিস চলে এবং অনেক বেশি পরিমাণে আক্রান্ত করা সম্ভব। বিনাইন সেই তুলনায় অনেক বেশি হার্মলেস। এরপরে যে শব্দগুলো আমাদের মাথায় আসে সেটা হচ্ছে টার্সিয়ান এবং কোয়ার্টান। আমরা জানি ম্যালেরিয়া একটা জ্বর বা জ্বরের লক্ষণ বা রোগ লক্ষণ। জ্বর কয় ধরনের হতে পারে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা টার্সিয়ান এবং কোয়ার্টান শব্দটা অর্থ বুঝতে পারবো। ফিভার হতে পারে কন্টিনিউড, প্রতিদিনই জ্বর আসছে, জ্বরের ওঠানামা হচ্ছে। জ্বরের ওঠানামাটা 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ, তার মানে জ্বরের ওঠানামাটা হয়তো খুব বেশি সিগনিফিক্যান্ট না। 2 নম্বর হতে পারে রেমিটেন্ট ফিভার। রেমিটেন্ট ফিভার সবসময়ই থাকছে, তবে জ্বরের ওঠানামাটা তার চেয়ে একটু বেশি, 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং সর্বশেষ হতে পারে ইন্টারমিটেন্ট ফিভার, যেটা আমরা সবচেয়ে বেশি দেখি, যে প্রতিদিনই কোনো না কোনো সময় জ্বর আসছে, জ্বর ছেড়ে যাচ্ছে, জ্বর সবসময়ই থাকছে না। ইন্টারমিটেন্ট ফিভার 3 ধরনের হতে পারে, কোটিডিয়ান, টার্সিয়ান এবং 3 নম্বর হচ্ছে কোয়ার্টান।
কোটিডিয়ান, টার্সিয়ান, কোয়ার্টান, আমাদের এখানে দুটো জিনিস পেয়ে গিয়েছে আমরা, টার্সিয়ান এবং কোয়ার্টান ফিভার মানে কি। কোটিডিয়ান মানে হচ্ছে প্রতিদিনই জ্বর আসছে, প্রথম দিন আসছে, দ্বিতীয় দিন আসছে, তৃতীয় দিন আসছে, জ্বর যাচ্ছে এবং আসছে। টার্সিয়ান ফিভারের মানে হচ্ছে প্রথম দিন জ্বর এলো, দ্বিতীয় দিন জ্বর আসবে না, তৃতীয় দিন আবার জ্বর আসবে। তার মানে একদিন ব্যবধানে প্রথম এবং তৃতীয় দিনে জ্বর আসছে, সেটা হচ্ছে টার্সিয়ান ফিভার। কোয়ার্টান দিয়ে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি প্রথম দিন জ্বর আসছে, দ্বিতীয় এবং তৃতীয় দিন জ্বরের উপস্থিতি নাই, চতুর্থ দিন আবার নতুন করে জ্বর আসছে। তাহলে আমরা কোয়ার্টান ম্যালেরিয়া যেটা বলছি সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, যে ক্ষেত্রে জ্বর আসা এবং যাওয়ার যে মাঝে মাঝে সময়টা সেটা হচ্ছে মিনিমাম 2 দিন। আর ফেলসিপেরাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টার্সিয়ান ভাইবাস, টার্সিয়ান ওভালি টার্সিয়ান, যেখানে জ্বর, দুটো জ্বরের মাঝখানের পিরিয়ডে একদিন জ্বর আসে না। আমরা চলে যাচ্ছি প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলে। প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলটা খুব ইন্টারেস্টিং। প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল যদি আমরা বুঝি তাহলে আমরা মোটামুটি একই সাথে দুটো জিনিস বুঝবো। হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? ইনকিউবেশন পিরিয়ড মানে কি, সুপ্তাবস্থা মানে কি, আরেকটা হচ্ছে আমাদের দেহে যে জ্বর আসছে প্লাজমোডিয়াম ভাইভাক্সের কারণে বা প্লাজমোডিয়াম ম্যালেরি, ফেলসিপেরাম বা প্লাজমোডিয়াম ওভালির কারণে, সেটা কিভাবে হচ্ছে। লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম। আমরা জানি প্লাজমোডিয়াম দুটো পোষক দেহে অবস্থান করে, একটি মশকির দেহ, একটি মানুষের দেহ। একটি মশকি যে প্লাজমোডিয়ামের জীবাণু বহন করছে, সেই মশকি যদি মানুষকে দংশন করে তাহলে সর্বপ্রথম মানুষের দেহে জীবাণুর যে অবস্থাটা প্রবেশ করবে সেটি হচ্ছে স্পোরোজোয়েট। স্পোরোজোয়েটের পরবর্তী ধাপগুলো কি কি? স্পোরোজোয়েট যখনই মানুষের দেহে প্রবেশ করলো সেটি একটি প্রতিকূল অবস্থা। প্রতিকূল অবস্থাতে যখনই কেউ আসে তখন সে কি করতে চায়? ফেব্রিকেট করতে চায়, তাকে মাস্কিং করতে চায়। স্পোরোজোয়েট শুরুতেই মানুষের দেহে যে প্লাজমা প্রোটিন আছে সেই প্লাজমা প্রোটিনের সাথে নিজেকে বাইন্ড করবে, নিজেকে ঢেকে রাখা বা হিডেন রাখার চেষ্টা করবে। কিছু কিছু শ্বেত রক্তকণিকা স্পোরোজোয়েটকে চিনতে পারবে না, কিন্তু কিছু শ্বেত রক্তকণিকা স্পোরোজোয়েটকে চিনতে পারবে। কিছু স্পোরোজোয়েট ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিছু স্পোরোজোয়েট লিভার পর্যন্ত পৌঁছাতে পারবে। এখানে কোশ্চেন আসতে পারে ভাই লিভার, লিভারে কেন? লিভারে ব্লাড সার্কুলেশন অনেক বেশি, যে কোনো দিক থেকে লিভারে পৌঁছানো অনেক সহজ, লিভার থেকে বের হওয়া অনেক সহজ যেহেতু ব্লাড সার্কুলেশন অনেক বেশি। দ্বিতীয়ত লিভারের নিউট্রিশন অনেক বেশি। যেহেতু স্পোরোজোয়েট একটা প্রতিকূল অবস্থায় আছে, সে যেতে চাইবে এমন একটা জায়গায় যেখানে খাদ্য ভাণ্ডারটা অনেক বেশি পরিপূর্ণ। তাহলে কিছু ধ্বংস হবে, কিছু লিভারে যাবে। কিছু লিভারে যাওয়ার পরে কিছু নিজের লাইফ সাইকেলটা সামনের দিকে অগ্রসর করবে, আর কিছু কিছু সুপ্ত অবস্থায় থেকে যাবে। সুপ্ত অবস্থায় থেকে যাওয়া স্পোরোজোয়েটকে বলা হয় হিপনোজোয়েট। স্পোরোজোয়েট যখন লিভারে যাবে, লিভারে যাওয়ার পর তার আকার আকৃতি এবং তার যে গাঠনিক দিক সেটাতে পরিবর্তন আসবে। স্পোরোজোয়েট ছিল কিছুটা, আমরা যদি বলতে চাই, ক্রিমি আকৃতি। স্পোরোজোয়েটের পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেটা বলার আগে আমরা স্পোরোজোয়েটের গঠন সংক্রান্ত একটা কথা একটু বলতে চাই। স্পোরোজোয়েটের গঠনে যে নামগুলো আছে সেই নামগুলো যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা বলবো প মনে রাখার কথা। প সংযুক্ত চারটি শব্দ স্পোরোজোয়েটের সাথে সংযুক্ত। এক নাম্বার হচ্ছে পেলিকল। স্পোরোজোয়েটের বাইরে একটি আবরণী থাকে, সেটি হচ্ছে পেলিকল। স্পোরোজোয়েটের ঠিক প্রান্তে, যে কোনো একটি প্রান্তে থাকে এপিক্যাল কাপ নামক অংশ। যে এপিক্যাল কাপ হেপাটোসাইট, লিভারের সেলের সাথে নিজেকে সংযুক্ত করতে সহায়তা করে। প দিয়ে আমরা মনে রাখতে পারি ভেতরে আছে একটি জোড় অঙ্গাণু, রকট্রাই। এই রকট্রাই এমন কিছু উপাদান মিশ্রিত করে যা হেপাটোসাইটের সেল মেমব্রেনকে ভেঙে ফেলতে পারে। সর্বশেষ প দিয়ে আমরা মনে রাখতে পারি মাইক্রোপাইল। মাইক্রোপাইলে প আছে। মাইক্রোপাইল হচ্ছে রকট্রাইয়ের ঠিক পেছনে অবস্থিত ছোট একটি ছিদ্র। এই ছিদ্র দিয়ে রকট্রাই কর্তৃক নিঃসৃত উপাদান বের হতে পারে। স্পোরোজোয়েটের এই চারটি প মনে রাখার পরে আমরা মাথায় রাখবো যে স্পোরোজোয়েট যদি লাইফ সাইকেল কন্টিনিউ করে, স্পোরোজোয়েটে পরবর্তীতে হবে ক্রিপ্টোজোয়েট, গোলাকৃতির। ক্রিপ্টোজোয়েটের পরে হবে সাইজোন্ট। সাইজোন্ট হচ্ছে নিউক্লিয়াসের বহু বিভাজনরত অবস্থা। সাইজোন্টের পরবর্তীতে যখন নতুন করে অণুজীব বা পরজীবীর নতুন গঠন তৈরি হবে সেটাকে বলা হবে ক্রিপ্টোমেরোজোয়েট। এই ক্রিপ্টোমেরোজোয়েট পর্যন্ত ঘটনাটাকে আমরা বলছি হেপাটিক সাইজোগনি। এই ঘটনাগুলো লিভারের অভ্যন্তরে ঘটছে। এই লিভারের অন্তর্ভুক্ত এই ঘটনাটার পরবর্তী ধাপ হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরুর ঠিক পূর্ববর্তী অবস্থা। ক্রিপ্টোমেরোজোয়েটের অভ্যন্তরে শুরু হয়ে গেল আবারও সাইজোন্ট।
ক্রিপ্টোমেরোজয়েট থেকে নতুন করে আবার যে পরজীবীর দশা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট। মেটাক্রিপ্টোমেরোজয়েট দুই ধরনের হতে পারে, আমরা মনে রাখবো মাইক্রো এবং ম্যাক্রো। মাইক্রো এবং ম্যাক্রোর ক্ষেত্রে একটা জিনিস প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো নিউক্লিয়াসের আকার নির্দেশ করে না, মাইক্রো এবং ম্যাক্রো নির্দেশ করে কোষের আকার। কোষ যদি হয় মাইক্রো তার নিউক্লিয়াস হবে ম্যাক্রো, কোষ যদি হয় ম্যাক্রো তার নিউক্লিয়াস হবে মাইক্রো। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট সামনের দিকে অগ্রসর হয় না, কিন্তু মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েটই পরবর্তীতে নাম ধারণ করে ট্রফোজয়েট, যেই ট্রফোজয়েট শুরু করে পরবর্তীতে এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। এই যে লিভারের মধ্যে এতগুলো ঘটনা ঘটলো, লিভার সেল ভেঙে বের হয়ে আসছে ট্রফোজয়েট, সেই ট্রফোজয়েট গিয়ে এবার এরিথ্রোসাইটকে আক্রমণ করবে। এখন পর্যন্ত আমাদের দেহে কোনো ধরনের রেসপন্স তৈরি হচ্ছে না, কারণ এই ঘটনাগুলো ঘটছে খুব সীমিত আকারে এবং এই জিনিসগুলো আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা তারা ডিটেক্ট করতে পারে না। সাধারণত কখন ডিটেক্ট করতে পারে? যখন এই ট্রফোজয়েটকে এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করবে, শুরু করার পর কিছু ধারাবাহিক পরিবর্তন আসবে, ধারাবাহিক পরিবর্তনের পর যখন এরিথ্রোসাইটটা ভেঙে যাবে তখনই শুধুমাত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার যে শ্বেত রক্তকণিকা আছে তারা সেটা বুঝতে পারে। শ্বেত রক্তকণিকা যখন বুঝতে পারে যে তার সহচর লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে, তখন শ্বেত রক্তকণিকা নিঃসৃত করে পাইরোজেন নামক পদার্থ। সেই পাইরোজেন নামক পদার্থ রক্তের মাধ্যমে ঘুরে 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 চলে যায় আমাদের ব্রেইনে। সেই ব্রেইনের মধ্যে একটি অংশ আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে গিয়ে যখন পাইরোজেন স্টিমুলাস দেয় তখন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এবং মোনোঅ্যামাইন নামক কিছু রাসায়নিক উপাদান। এই প্রোস্টাগ্ল্যান্ডিন এবং মোনোঅ্যামাইনই হচ্ছে আমাদের জ্বর তৈরির প্রধান নিয়ামক। প্রোস্টাগ্ল্যান্ডিন এবং মোনোঅ্যামাইনের প্রধান কাজ হচ্ছে আমাদের যে প্রান্তীয় রক্তনালী আছে শরীরে, সেই রক্তনালীগুলোকে সংকুচিত করা। যদি প্রান্তীয় রক্তনালী সংকুচিত হয় তাহলে প্রান্তীয় রক্ত পরিবহনও কমে আসবে, রক্ত সরবরাহ কমে আসবে। রক্ত সরবরাহ যদি প্রান্তীয় দিকে কমে যায়, আমরা জানি আমাদের দেহের প্রত্যেকটা প্রান্তে স্যালাইভারি সোয়েটিং গ্ল্যান্ড আছে। সেই সোয়েটিং গ্ল্যান্ড হচ্ছে ঘর্মগ্রন্থি। ঘর্মগ্রন্থি আমাদের শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারে। ঘর্মগ্রন্থি পানি বের করে দিয়ে, ঘাম বের করে দিয়ে আমাদের শরীর থেকে জমানো তাপটা পরিবেশে বিমুক্ত করে দেয়। যদি প্রান্তীয় রক্তনালিকা সংকুচিত হয়, প্রান্তীয় রক্ত সংবহন কমে যাবে। প্রান্তীয় রক্ত সংবহন কমতে কমতে একটা পর্যায়ে নীল হয়ে যাবে। আমাদের ঘর্মগ্রন্থি ঘাম হিসেবে বের করার মতো রক্ত পাবে না, কারণ রক্ত থেকেই সে পানিটা বের করে দেয়। ফলে ঘাম নিঃসৃত হবে না, শরীরের মধ্যে টেম্পারেচারটা উন্মুক্ত না থেকে আটকে যাবে এবং সেই টেম্পারেচার আটকে যাওয়ার জন্য একটা পর্যায়ে আমাদের জ্বর আসবে। এই যে জ্বর আসার প্যাথোজেনেসিস, এই প্যাথোজেনেসিসের সাথে ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থার সম্পর্কটা কি? এই যে স্পোরোজয়েট আমাদের শরীরে ঢুকলো, স্পোরোজয়েট ঢোকার পর থেকে এই রোগ লক্ষণ বা জ্বর আসার মধ্যবর্তী যে ধাপটা, সেটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা, যেই সময়টার মধ্যে পরজীবী আমার শরীরে অবস্থান করছে কিন্তু আমার শরীরের রোগ লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে না। তাহলে লাইফ সাইকেলের মধ্য থেকে আমরা ইনকিউবেশন পিরিয়ড এবং জ্বর আসার প্রক্রিয়াটা কিছুটা আলোচনা করলাম। আমরা শেষ করেছিলাম হেপাটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক যে সাইজোগনিটা শুরু হচ্ছে সেটা শুরু করবে স্পোরোজয়েট, ট্রফোজয়েট। স্পোরোজয়েট শুরু করেছিল হেপাটিক সাইজোগনি। তাহলে আমাদের এখানে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। হেপাটিক সাইজোগনি শুরু করে কে? স্পোরোজয়েট। হেপাটিক সাইজোগনির শেষ ধাপ কি? ক্রিপ্টোমেরোজয়েট। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করে কে? ক্রিপ্টোমেরোজয়েট। শেষ করে কে? মেটাক্রিপ্টোমেরোজয়েট। এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করছে কে? আমরা জানি ট্রফোজয়েট। ট্রফোজয়েটের পরবর্তী ধাপ হচ্ছে সিগনেট রিং। রিং আকৃতির গহ্বর তৈরি হয়, যেটাকে আমরা বলছি সিগনেট রিং। সিগনেট রিং গঠনের পরের ধাপ হচ্ছে এমিবয়েড ট্রফোজয়েট। এমিবার মতো কিছু ঘনপথ তৈরি হয়। এমিবয়েড ট্রফোজয়েটের পরবর্তী ধাপ হচ্ছে সাইজন্ট। সাইজন্টের পরবর্তী ধাপ হচ্ছে ম্যারোজয়েট বা রোজেট। ম্যারোজয়েট বা রোজেট তৈরির পরের ধাপ হচ্ছে গেমিটোসাইট। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হচ্ছে ট্রফোজয়েট দিয়ে, শেষ হচ্ছে গেমিটোসাইটে। এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ মানে হচ্ছে মানুষের দেহে পরজীবীর জীবনচক্র শেষ। তাহলে যদি বলা হয় মানুষের দেহে পরজীবীর প্রথম ধাপ কি, তাহলে আমরা বলবো স্পোরোজয়েট। স্পোরোজয়েট দিয়ে সবকিছু শুরু হয়েছিল এবং সর্বশেষ ধাপ কি? গেমিটোসাইট। এমিবয়েড ট্রফোজয়েট তৈরি হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরুর 8 ঘন্টা পর। সাইজন্ট তৈরি হয় 36 আওয়ার পর এবং মেরোজয়েট তৈরি হয় 45 আওয়ার পর। তাহলে 8 ঘন্টা, 36 ঘন্টা, 45 ঘন্টা, এই শব্দগুলো মনে রাখতে হবে। সাথে মাথায় রাখতে হবে গেমিটোসাইট কয় ধরনের হয়। আমরা জানি গেমিটোসাইট হতে পারে দুই ধরনের, মাইক্রোগেমিটোসাইট এবং ম্যাক্রোগেমিটোসাইট।
মাইক্রোগেমেটোসাইট কোষের আকার ছোট, নিউক্লিয়াস বড়। ম্যাক্রোগেমেটোসাইট কোষের আকার বড়, নিউক্লিয়াস ছোট। এই গেমেটোসাইট মানুষের রক্তে 7 থেকে 10 দিন পর্যন্ত অবস্থান করতে পারে। এই 7 থেকে 10 দিনের মধ্যে যদি মশকি মানুষকে দংশন করে, আক্রান্ত মানুষকে, তাহলে গেমেটোসাইট মশকের লালা গ্রন্থিতে প্রবেশ করবে। আমরা এখান থেকেই চলে যাচ্ছি মশকের দেহের জীবনচক্র। মানুষের দেহের জীবনচক্রের সর্বশেষ ধাপ ছিল গেমেটোসাইট, যেটা মাইক্রো এবং ম্যাক্রো হতে পারে। সেই মাইক্রো এবং ম্যাক্রো গেমেটোসাইট যখন মশকের দেহে প্রবেশ করবে তখনই শুরু হবে গেমিটোগনি। গেমিটোগনির প্রথম ধাপ হচ্ছে ফর্মেশন অফ গেমিট। মাইক্রোগেমেটোসাইট থেকে তৈরি হবে মাইক্রোগেমিট, ম্যাক্রোগেমেটোসাইট থেকে তৈরি হবে ম্যাক্রোগেমিট। মাইক্রোগেমিট হচ্ছে মেল গেমিট আর ম্যাক্রোগেমিট হচ্ছে ফিমেল গেমিট। দুটো গেমিট তৈরির প্রক্রিয়ার মধ্যে একটা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্সপ্লাজেলেশন। এক্সপ্লাজেলেশন প্রক্রিয়ায় মাইক্রোগেমেটোসাইট থেকে মাইক্রোগেমিট তৈরি হয়। গেমিট তৈরির পরবর্তী ধাপ হচ্ছে জাইগোট তৈরি। যখন দুটো গেমিট একসাথে একীভূত হবে তৈরি হবে জাইগোট। সেই জাইগোট সচল অবস্থা না, জাইগোট একটা নিশ্চল অবস্থা। জাইগোট যখন সচলতা পাবে তখন আমরা সেটাকে বলছি উকিনেট। তাহলে যদি বলা হয় ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে একমাত্র সচল অবস্থা কি, তাহলে সেটি হচ্ছে উকিনেট। উকিনেটই একমাত্র সচলতা দেখায়। এই সচলতার পেছনে প্রধান সূত্রটা কি ছিল? এখানে 55 থেকে 65টি পর্যন্ত কিছু অনুনালিকা থাকে। এই অনুনালিকা বা মাইক্রোটিবিউল উকিনেটকে সচলতা দেয়। উকিনেট কি করে? এই ঘটনাগুলো ঘটছিল মশকির ক্রপের মধ্যে। উকিনেট মশকির ক্রপের অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরের ঠিক নিচে এসে পৌঁছায়। যখনই পরিবেশের পরিবর্তন হলো উকিনেটের জীবন অবস্থাটা কিছুটা সংকটপূর্ণ হওয়ার পর্যায়ে চলে যায়। সো যখনই কোনো একটা সংকটপূর্ণ অবস্থা তৈরি হয়, যে কোনো পরজীবী তার চারদিকে একটা সিস্ট আবরণী তৈরি করে ক্যাপসুলের মতো, তখন উকিনেটের নাম হয়ে যাচ্ছে উসিস্ট। উসিস্ট তৈরি করার মধ্য দিয়ে গেমিটোগনি ধাপ শেষ। এর পরের ধাপই হচ্ছে স্পোরোগনি, যা মশকির ক্রপে না, মশকির ক্রপে প্রাচীরে সংঘটিত হয়। স্পোরোগনি শুরু হচ্ছে উসিস্ট দিয়ে। উসিস্ট আমরা দেখতেই পাচ্ছি, উসিস্ট একটা টুয়াইস এন অবস্থা, ডিপ্লয়েড অবস্থা, কারণ জাইগোট একটা ডিপ্লয়েড কন্ডিশন। জাইগোট থেকে উকিনেট এবং উসিস্টের মাঝখানে কোনো ধরনের বিভাজন না হওয়ার জন্য উসিস্ট ও ডিপ্লয়েড কন্ডিশন। এই উসিস্ট প্রথমে সংখ্যা বৃদ্ধি করবে মাইটোসিসের মাধ্যমে এবং পরবর্তীতে মায়োসিস সংঘটিত হয়ে হেপ্লয়েড অবস্থায় ফিরে যাবে এবং সর্বশেষ যে হেপ্লয়েড অবস্থা এবং সর্বশেষ যে অবস্থায় মশকির দেহের জীবনচক্র শেষ হতে যাচ্ছে তা হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েড লেখার সাথে সাথে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এইভাবে যে মশকির দেহের জীবনচক্রের যেটা সর্বশেষ ধাপ সেটা মানুষের দেহের জীবনচক্রের সর্বপ্রথম ধাপ। স্পোরোজয়েটে শেষ হচ্ছে, স্পোরোজয়েটেই আবার পরবর্তী ঘটনা শুরু হচ্ছে। এখানে আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, প্লাজমোডিয়ামের জীবনচক্রের সর্বাবস্থায় সবগুলা কন্ডিশন, স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজোন, ট্রফোজয়েড, এমবয়েড, ট্রফোজয়েড, সিগনেট্রিন, সাইজোন, যতগুলো নাম আছে সবগুলাই হচ্ছে হেপ্লয়েড। শুধুমাত্র ডিপ্লয়েড কন্ডিশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে জাইগোট, একটা হচ্ছে উকিনেট এবং আরেকটা হচ্ছে উসিস্ট। দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমেই বলে নিয়েছি যে সাইজোগনি হচ্ছে একটা অযৌন জনন। অযৌন জনন কোথায় হচ্ছে? আমরা বলেছি মানুষের দেহে। আর যৌন জনন কোথায় হচ্ছে? আমরা বলেছি মশকির দেহে। কিন্তু ইন্টারেস্টিংলি মশকির দেহে শুধু যৌন জননী হয় না, অযৌন জনন হয়। গেমিটোগনি হচ্ছে একটা যৌন জনন পদ্ধতি, কিন্তু স্পোরোগনি হচ্ছে একটা অযৌন জনন পদ্ধতি। আমরা জানি যে অযৌন জনন মানেই হচ্ছে যেখানে স্পোর তৈরি হবে, নামের মধ্যেই সেই সংকেতটা আছে। তাহলে যদি বলা হয় যৌন জনন কোথায় সংঘটিত হয়, তাহলে আমরা বলবো মশকির ক্রপের মধ্যে। কিন্তু যদি বলা হয় অযৌন জনন কোথায় সংঘটিত হয়, আমরা প্রথমেই বলে নিব মানুষের যকৃত, লোহিত রক্তকণিকা এবং সর্বশেষ বলে নিব মশকের ক্রপের প্রাচীর। লাইফ সাইকেল, ইনকিউবেশন পিরিয়ড এবং প্যাথোজেনেসিস অফ ফিভার আলোচনার পরে সর্বশেষ যে আলোচনাগুলো দিয়ে আমরা ম্যালেরিয়া পরজীবী শেষ করতে যাচ্ছি তার মধ্যে হচ্ছে কিছু সংখ্যা তথ্য মনে রাখতে হবে। এই সংখ্যা তথ্যগুলো এমসিকিউর জন্য অনেক বেশি জরুরি। স্পোরোজয়েড সংক্রান্ত সংখ্যা অনেক বেশি। প্রথমত আমরা মনে রাখতে পারি যে উসিস্ট থেকে যে স্পোরোজয়েড তৈরি হয় মশকির দেহে, সেটা তৈরি হতে মশকির দংশন পরবর্তী সময় হচ্ছে 47 থেকে 79 ঘন্টা। প্রত্যেকটা উসিস্টের মধ্যে স্পোরোজয়েটের সংখ্যা 10,000। মশকির লালা গ্রন্থিতে স্পোরোজয়েটের সংখ্যা 3,26,000। প্রত্যেকবার দংশনে প্রবেশ করে প্রায় 10%, তার মানে হচ্ছে 32,600। লালা গ্রন্থিতে স্পোরোজয়েট অবস্থান করতে পারে প্রায় 2 মাস পর্যন্ত। স্পোরোজয়েট যখন মানুষের রক্তে আবার আসে, সেই স্পোরোজয়েট রক্তে প্রবেশের পর থেকে লিভারে পৌঁছাতে সময় নেয় প্রায় 45 মিনিট
এবং স্পোরোজোয়েট থেকে পরবর্তীতে ক্রিপ্টোজোয়েট, সাইজোন্ট, ক্রিপ্টোমেরোজোয়েট, সাইজোন্ট, মেটাক্রিপ্টোমেরোজোয়েট হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 7 থেকে 10 দিন। সো এই সময়গুলো, এই সময়কালগুলো এবং এই সংখ্যাগুলো এমসিকিউর জন্য জরুরি। ম্যালেরিয়া মূলত ছিল একটি রোগ লক্ষণ, যে রোগ লক্ষণের মধ্যে যা যা পড়ছে তা হচ্ছে ফিভার, হাই ফিভার। সে হাই ফিভার হতে পারে 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। ভালো করে খেয়াল রাখতে হবে ফারেনহাইট পর্যন্ত। এই হাই ফিভারের সাথে সংযুক্ত তথ্য বা উপাত্তগুলো হচ্ছে এটার সাথে অনেক বেশি শিভারিং, অনেক বেশি কাঁপুনি জড়িত, অনেক বেশি ঘাম নিয়ে এই জ্বরটা ছেড়ে যায়। যেহেতু এরিথ্রোসাইটিক সাইজগুলির ফলে এরিথ্রোসাইট ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে এরিথ্রোসাইট নষ্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ফলে রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা তৈরি হচ্ছে, যাকে আমরা বলছি এনিমিয়া। এবং সর্বশেষ যে কম্পোনেন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি হওয়ার ফলে হেপাটোসাইট কিছুটা ধ্বংস হয়। হেপাটোসাইট ধ্বংসের ফলেই হেপাটোসাইট চায় যে তার আগের অবস্থায় রিগেইন করতে। যেহেতু একটা ইনসাল্ট ঘটেছে হেপাটোসাইটের অন্তর ভেতরে, সো হেপাটোসাইট তখন সেখানে হাইপারপ্লেসিয়া এবং হাইপারট্রফি নামক ঘটনা শুরু করে। তার মানে হেপাটোসাইটের কোষগুলোর বিভাজন অনেক বেশি দ্রুত ঘটে, অনেক দ্রুত ঘটে, ফলে হেপাটোসাইটের সংখ্যা বেড়ে যায়, আকার বৃদ্ধি পায়, ফলে তৈরি হয় হেপাটোমেগালি। এই জিনিসটার মানে কি? যকৃত আকারে বড় হয়ে যাওয়া। তাহলে তিনটা জিনিস আমরা মাথায় রাখবো, অনেক বেশি জ্বর, সেই জ্বরের সাথে কাঁপুনি এবং অনেক বেশি ঘাম, রক্ত স্বল্পতা এবং যকৃত বড় হয়ে যাওয়া, সাথে প্লীহাও বড় হয়ে যায়। এই যে ম্যালেরিয়া তৈরি করলো, অ্যানোফিলিস মশকে বহন করে নিয়ে গেল, প্লাজমোডিয়াম পরজীবী আমাদের শরীরে ঢুকলো এবং আমাদের শরীরে যে রোগ লক্ষণগুলো প্রকাশিত হলো, এই টোটাল লাইফ সাইকেলটা প্রিভেন্ট করতে পারি আমরা তিনটা ধাপে। আমরা মশকই ধ্বংস করতে পারি। মশকের দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে লার্ভা এবং পিউপা অবস্থা, তার মানে খুব ছোট মশকি এবং পূর্ণাঙ্গ মশকি। ছোট মশকিরা সাধারণত জলজ পরিবেশে তাদের সংখ্যা বৃদ্ধি করে। আমরা যদি কীটনাশক ছড়িয়ে দেই তাহলে অক্সিজেন যাওয়া আসা করতে পারবে না, অক্সিজেনের ঘাটতির জন্য লার্ভা এবং পিউপা নষ্ট হয়ে যেতে পারে। পূর্ণাঙ্গ মশকিকে আমরা আক্রমণ করতে পারি সালফার ডাইঅক্সাইডের ধোঁয়া দিয়ে এবং অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করে। মশকি ধ্বংস করা যদি সম্ভব না হয় তাহলে নিজেকে প্রতিরক্ষার মধ্যে আনতে হবে। আমরা সেক্ষেত্রে কিছু রিপেলেন্ট ব্যবহার করতে পারি, আমরা কিছু নেট, মসকিউটো নেট ব্যবহার করতে পারি। আমরা যে বিল্ডিংয়ের অন্তর্ভুক্ত এলাকাতে আমরা অবস্থান করছি সেই বিল্ডিংয়ে কিছু রিপেলেন্ট ব্যবহার করতে পারি। সর্বশেষ যদি প্রতিরক্ষা নেওয়ার পরেও কেউ ম্যালেরিয়া জ্বর আক্রান্ত হয় তাহলে সর্বশেষ ধাপ হচ্ছে চিকিৎসা। চিকিৎসার মাধ্যমে ম্যালেরিয়া রোগের প্রতিকার সম্ভব। তবে মনে রাখতে হবে সেক্ষেত্রে ঠিক মতো ডায়াগনোসিসটা হতে হবে যে এটা ম্যালেরিয়া, এটা কনফার্ম হতে হবে। ঠিক মতো ওষুধ নির্বাচন করতে হবে। ওষুধগুলোর অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কাটিয়ে উঠে নির্দিষ্ট ফলো আপের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের অণুজীবের আলোচনাও শেষ হয়ে যাচ্ছে। আমরা ভাইরাস দিয়ে শুরু করেছিলাম। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপাদান নিয়ে আলোচনা করেছি, তাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছি, তাদের ক্লাসিফিকেশন এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব আমাদের আলোচনায় ছিল। সর্বশেষ প্লাজমোডিয়ামের গুরুত্ব এবং প্লাজমোডিয়াম কিভাবে প্রতিকার করা যায়, ম্যালেরিয়া কিভাবে প্রতিকার করা যায় সেটা আলোচনা করে আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।